আমাকে ক্ষমা করে দাও আপু, আমি ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আপু আমার পিঠে আদরে হাত বুলালেন, মুখে কিছু বললেন না। তেমন সময় কেউ একজন গলা খাকারি দিল। আপুকে ছেড়ে সোজা হতেই দেখলাম অমিত। অমিতের বাবা মা দাঁড়িয়ে আছে, সকলের চোখে মুখে হালকা হাসি। আমি লজ্জা পেলেও চোখ পাকিয়ে তাকালাম অমিতের দিকে। এই চাহনের অর্থ ধরে ফেলে বললেন, এটা মা বাবার রুম, আমি তাদের কাছে এসেছি। তার সরাসরি জবাবদিহিতায় আমার লজ্জা বেড়ে গেল দ্বিগুণ। উঠে চলে যাব নাকি বসে থাকবো বুঝতে পারছিলাম না। তখনই শ্বশুরাব্বা বললেন, তোমার বাড়ি থেকে কল এসেছিল। বেয়াই সাহেব বললেন, তুমি নাকি কল ধরছো না, ওনারা খুব চিন্তায় আছে, যাও কল করে কথা বলে আসো। আমি সুযোগ পেয়ে পালিয়ে এলাম। রুমে ফিরে বাবা মাকে কল দিতে ইচ্ছে হলো না, কেন জানি তাদের জন্য মন টানছে না। তাই কল দিলাম বড় আপুকে। সে না ধরলে ছোট আপুকে দিলাম। আপু ধরল। তার কণ্ঠস্বর শুনতেই আমি মাত্র পাওয়া ভালোবাসাগুলো ভুলে গেলাম। তাকে হড়বড়িয়ে বলতে থাকলাম, একটা মানুষ এত ভালো হয় কি করে, অসম্ভব ব্যাপার। আমার মনে হয় অমিত ছেলেটা পুরোপুরি মিথ্যায় ঢাকা, তার পরিবারও। না হলে প্রত্যেকেই কেন আমাকে ভালোবাসবে? এমনটা কখনো হয় আপু? এই ছেলে গোপনে কোনো পরিকল্পনা করছে, পুরো দমে চেষ্টা করছে আমার মনে বিশ্বাস স্থাপন করতে। একবার বিশ্বাসে পরিণত হলে আসল রূপ বেরিয়ে আসবে, কিন্তু আমি তো সেই সুযোগ দেব না। তার আগেই তার মুখোশ খুলে ফেলব। শুধু একটা ভালো সুযোগ লাগবে। আপু আমার সবটা শুনে আচ্ছা বলে ফোন কেটে দিল। তার এই জবাবে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তাই বড় আপুকে অমিতের ব্যাপারে আমার যে ধারণা হয়েছে সবটা লিখে বার্তা পাঠালাম। বিকেলবেলায় আমার বাবা মা এসেছেন আমাকে নিতে। আমি সব জানিয়ে দিলাম ওই বাড়িতে আমি যাব না। তারা আমার কথা মানলেন না, জোরাজোরি করলে সকলকে ফেলে রুমে চলে আসলাম। নিজের সিদ্ধান্তে অটল থেকে বিছানায় পা উঁচিয়ে বসতেও অমিতের উদয় হলো। বললেন, আপু বলল তুমি নাকি আমার প্রেমে পড়েছ। আমি রাগ চোখে তাকালাম। তিনি পাত্তা না দিয়ে কথাটা শেষ করলেন, সেই জন্য নাকি মা বাবার সাথে যেতে চাচ্ছ না। আমি পা ফেললাম মেঝেতে। মেরুদণ্ড সোজা করে কঠিন গলায় বললাম, প্রেমে ফেলা এত সহজ নাকি? তাহলে না যাওয়ার কারণ কি? আমি মুখ ঘুরিয়ে নিলাম। দুর্বল গলায় বললাম, এমনি। সে জোর দিয়ে বলল, আপু ঠিকই বলেছে, তুমি আমার প্রেমেই পড়েছ। মুখে বলতে লজ্জা পাচ্ছ তো, তাই ব্যবহারে বোঝাচ্ছ। আমি আগুন চোখে তাকালে তিনি দরজার দিকে পা বাড়ালেন। বের হতে হতে বললেন, তুমি চিন্তা করো না, বাবা মাকে আমি ম্যানেজ করে নিচ্ছি। ধরে নাও তোমার প্রেমে পড়ার উপলক্ষে ছোট্ট উপহার। আমি যে অমিতের প্রেমে পড়িনি এই সত্যটা প্রমাণ করতে বাধ্য হলাম বাবা মায়ের সাথে যেতে। বাড়িতে পৌঁছাতে বড় অপুর কল পেলাম। আমি বার্তায় পাঠানো কথাগুলো আরেক দফা মুখে আওড়ালাম। তাকে ভুল প্রমাণ করতে যে বাবা মায়ের সাথে আসতে রাজি হয়েছি এটাও বাদ রাখলাম না। সবটা শোনার পর আপু বলল, অমিত যে সবার থেকে আলাদা তা আরও একবারও প্রমাণ করল। কিভাবে? কথার প্যাচে ফেলে তোকে নিজ বাড়িতে আসতে বাধ্য করে। আমি পুরো ব্যাপারটা বুঝে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়তেই বড় আপু বলল, অমিত তোকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তুই টেরও পাচ্ছিস না। তাইও ছেলেটাকে আর জ্বালাস না, ও আসলে খুব ভালো। তোর চারপাশটা ভুলে ওর প্রতি একটু মনোযোগী হ। দেখবি বারবার মুগ্ধ হবি আর নিজের সৌভাগ্যের জন্য কৃতজ্ঞতায় ভাসবি। অমিত রুমে ঢুকে আমার রসানলের শিকার হলো। অগ্নিঝরা দৃষ্টিতে কাবু হলে প্রকাশ করল না। ঘাড় নেড়ে নেড়ে রুমের চার দেয়ালে তাকিয়ে বললেন, বারান্দা দরকার আমাদের, অথচ দখল করে আছে তোমার বাবা মা। তার রসাত্মক ভাব ও বচনে আমার দৃষ্টির প্রখরতা কমল না, পলক পড়ল না। আমার দিকে এক পলক তাকালেন তিনি, চোরা চাহনি। আমি ধরে ফেলেছি বুঝতে পেরে বললেন, কথার খেলাপ হয়নি এখনো, তাই বা ভয় দেখাচ্ছে কেন? আমি আগের মতোই মূর্তি হয়ে বসে থাকলে তিনি এগিয়ে এসে বললেন, কথা যখন দিয়েছি তখন এক ঘরে শোবো না, একটু সময় দাও, ভেবে কিছু একটা উপায় বের করি। অমিত খাটের এক কোণে বসলেন ভয়ে ভয়ে। আমার দিক থেকে মনোযোগ সরিয়ে মগ্ন হলেন গভীর চিন্তায়। একটুখানি ভাবার ভঙ্গি করে সহসা বললেন, আমার মাথায় তো কিছুই আসছে না, তুমি একটা বুদ্ধি দাও না। এই বাসা তোমার, বাসার মানুষগুলো তোমার, তুমি চাইলে একটা ব্যবস্থা করতে পারো। কথাটা বলে অসহায় চোখে তাকালেন আমার দিকে। আমার ভাবভঙ্গিতে কোনো বদল না পেয়ে হতাশ হলেন। নিরাশ গলায় বললেন, দেখি বাবা মাকে বুঝিয়ে বাইরে থাকার ব্যবস্থা করা যায় নাকি। অমিত উঠে দাঁড়িয়ে আবার বললেন, চিন্তা করো না, তোমাকে কেউ ভুল বুঝবে না। আমাকে আশ্বাসবাণী শুনিয়ে বের হতে চাইলেন তিনি। আমি চোখের পলকে তার সামনে গিয়ে দাঁড়ালাম। এক হাত শক্ত করে চেপে ধরে বললাম, বাইরে থাকার কোনো দরকার নেই, আমরা এখন ফিরে যাচ্ছি। প্রথমবারের মতো আমার স্পর্শ পেয়ে চমকে সামলে নিলেন পর মুহূর্তেই। বিস্ফোরিত চোখে জিজ্ঞেস করলেন,
ফিরছি মানে? আমি উত্তর না দিয়ে তাকে টেনে ধরে রুম থেকে বের করলাম। তিনি বেতালে আমার পিছু ধরে হঠাৎ থমকে গেলেন। শক্ত হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোমার কথা বুঝতে পারিনি। আমি অনিচ্ছায় থেমে গেলাম। নিজের সর্বশক্তি দিয়েও এক চুল নড়াতে পারলাম না তাকে। পাথরের মতো স্থির, নিশ্চল, অটল হয়ে থাকলেন। আমি নিরুপায়ে তার হাত ছেড়ে দিলাম। চোখে চোখ রেখে বললাম, আপনার গোপন চাল আমি ধরে ফেলেছি। আমাকে বোকা বানিয়ে যে এ বাড়িতে এনেছেন সেটাও বুঝতে পেরেছি। এসব কি বলছো? গোপন চাল আবার কি? তোমাকে বোকা বানাতে যাব কেন? আমাকে হাতের মুঠোয় করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। অমিত স্তব্ধ হয়ে নীরব চেয়ে থাকলেন এক মুহূর্ত। কাতর গলায় বললেন, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমি প্রতিবাদ করে বললাম, না, আমি ঠিক বুঝেছি। বরঞ্চ আপনি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেন, আর আমি বোকার মতো তাই বিশ্বাস করি বারবার। অমিত করুণ চোখে তাকালেন। কিছু একটা বলতে চাইলেন, পারলেন না। মা বাবা চলে এসেছেন। তাদের দিকে একটুখানি নজর বুলিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। আমার দিকে এক পায়ে গিয়ে ফিসফিসে বললেন, বাবা মায়ের সামনে এমন করো না, রুমে চলো। আমি তার কথা শুনলাম না। চিৎকার করে জিজ্ঞেস করলাম, আপনি ফিরবেন না? তিনি উত্তর দেওয়ার বদলে আমার হাত ধরতে চাইলেন। আমি দ্রুত পেছন হটে গেলাম। দৃঢ় গলায় বললাম, ঠিক আছে, আমি একাই ফিরব। উপস্থিত কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মূল দরজার দিকে পা বাড়ালাম আমি। একবারের জন্য পেছনে তাকালাম না। সিটকানি খুলে বাইরে বেরিয়ে আসলাম। রাত খুব একটা গভীর না হলেও কোলাহল কমে এসেছে অনেকটা। রাস্তায় তেমন মানুষজন নেই। 2 চাকা, 3 চাকার যান নেই বললেই চলে। মিনিট পেরিয়ে হঠাৎ 4 চাকা, 8 চাকা ছুটে আসছে তীব্র বেগে। আমি গা ছমছম করা আধারে হেঁটে চলেছি এক মনে। কিছু দূর এগোতে একটা সিএনজি এসে আমার পথ রোধ করল। ভয়ে জমে যাওয়ার অবস্থা হতে দেখলাম অমিত নামছে সিএনজি থেকে। আমার সম্মুখে এসে বললেন, তুমি বললে ওই বাসা কেন সমস্ত রাজ্য ছাড়তে পারি রাগী সাহেবা? আমি বিরক্ত চোখে তাকালে তিনি সিএনজি দেখে বললেন, ওঠো। আমি এক মুহূর্ত চুপ থেকে উঠে বসলাম। তিনি আমার পাশে বসে বললেন, এবার তো এর রণচণ্ডীরূপ ছাড়ো। আমি হার স্বীকার করেছি। আমার হাবভাব বদলালো না। তিনি একটু চুপ থেকে বললেন, তোমার মতো তোমার রুমটাও আমাকে পছন্দ না। পা ফেললেই তোমাকে রাগিয়ে দেয়। আর তুমি আমাকে রেখে বেরিয়ে আসো। বিয়ে করেও ভাগ্য বদলাতে পারলাম না। হাই আফসোস। অমিতের কথাগুলো আমাকে মায়ায় ফেলতে পারল না। আমি একপাশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলাম। তখনই তিনি ডেকে উঠলেন, রাগী সাহেবা। তার এই অদ্ভুত ডাক আমার কর্ণপথ ধারা মস্তিষ্কে পৌঁছালেও আমি প্রতিক্রিয়া দেখালাম না। পুরো দস্তর এড়িয়ে গেলাম। মনোযোগ বসালাম শরীর ছুঁয়ে দেওয়া শীতল ও শান্তিপ্রিয় বন হাওয়ায়। তারপর কি হলো মনে নেই। যখন চোখ মেললাম তখন ভোরের দীপ্ত ছুঁয়ে আছে জানালার কাছে। আমি হুড়মুড়ে উঠে বসলাম। নজর বোলালাম চারপাশে। অমিতের দেওয়া সেই কাচের বয়ামটায় চোখ পড়তে বুঝলাম আমি তার রুমেই আছি। কিভাবে এসেছি জানি না। বিছানা থেকে পা নামাতে গিয়ে মেজাজ খারাপ হলো। সেই পরিচিত আলাপনায় পা দুটো আলতা রঙে সজ্জিত। আমি কঠিন রাগ নিয়ে বিছানা থেকে নামলাম। একটু খুঁজতে আলতার কৌটো পেলাম। হেঁটে গেলাম বারান্দার দিকে। অমিত তখন বেঘরে ঘুমাচ্ছে। কোনো কিছু বিবেচনা না করে আলতা ঢেলে দিলাম তার শরীরে। এক পলকেই সাদা রঙের পাতলা টি শার্টে এলোমেলো দাগ পড়ে গেল। আমি তৃপ্তি পেলাম। বিরল হাসলাম। সকালের ঠান্ডা হাওয়ায় কুঁকড়ে থাকা শরীরটাতে প্রতিশোধ নিয়ে রুমে ফিরে আসলাম। ঘুমের ভাব ছোটাতে ঢুকলাম গোসলখানায়। একেবারে গোসল করে বেরিয়ে এসে মোবাইল হাতে নিলাম। সঙ্গে সঙ্গে একটি বার্তার প্রবেশ হলো। বার্তাটি পাঠিয়েছে অমিত। লিখেছে, আমার দুর্বল জায়গায় আঘাত করাটা কি ঠিক হলো? আমি উত্তর দিলাম না। ফোন রেখে দিতে যাব তখন আবার লিখে পাঠালো, আমার মনে হয় তোমার নিজস্ব চিন্তা ভাবনা দূরে রেখে 4-5টা ভুলে একবার যদি আমাকে গভীরভাবে জড়িয়ে ধরো, চোখ বন্ধ করে মনে মনে উচ্চারণ করো, আমি তোমার স্বামী, তাহলে আমাকে ভালোবেসে ফেলবে। বার্তাটা পড়ে আমার ভেতরটা কেন কেমন করে উঠল। নিঃশ্বাস এলোমেলো হলো। চিন্তা শক্তি লোপ পেল। অবশ্যই আসলো শরীরখানা। স্থির দৃষ্টি কেঁপে উঠল অমিতের কণ্ঠস্বরে, একবার চেষ্টা করে দেখবে? আমি চমকে সামনে তাকালাম। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল তার খোলা বুকে। সে দর্শন স্থায়ী হলো না। দরজায় কড়া নাড়ছে কেউ। অমিত অনাবৃত শরীর নিয়ে দরজা খুললেন। পাহাড়ের মতো বইয়ের লাইন নিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল এক ছোকরা। অমিত দরজা থেকে সরে দাঁড়াতে সে ঢুকে পড়ল। খাটের উপর একে একে সব বই রেখে চলে গেল। আমি চোখে মুখে প্রশ্ন জড়ো করতে সন্দেহে জড়িয়ে পড়লাম। বইয়ের কাছে ছুটে গিয়ে একটা তুলে নিলাম, তারপর আরেকটা। তেমন করে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে বিস্মিত গলায় বললাম, এগুলো তো আমার বই।
অমিত টাওয়েল হাতে নিয়ে বলল, চিনতে পেরেছো তাহলে? আমি আশ্চর্য হয়ে বললাম, আমার বই আমি চিনব না? উত্তরে তিনি হাসলেন। গোসলখানায় ঢুকতে ঢুকতে বললেন, এখানে দুটো বই নেই। আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে রাখো, ভার্সিটি থেকে ফেরার সময় কিনে নিও। আমি বই ফেলে গোসলখানার দিকে ছুটে গেলাম। অবিশ্বাস্য গলায় শুধালাম, আমি ভার্সিটিতে যাব? অমিত সোজা উত্তর দেওয়ার বদলে বললেন, ইচ্ছা না থাকলে যেও না, আমার আপত্তি নেই। আমি মুখ কালো করে ফেললে তিনি বললেন, তোমার ভার্সিটি এখান থেকে অনেকটা দূরে, রোজ গেলে অসুস্থ হয়ে পড়বে, তাই সপ্তাহে 2 দিন যেতে পারবে, তাও আমার ঠিক করে দাও গাড়িতে। আমি খুশি হইতে গিয়েও নারাজ হলাম। বললাম, আবার আপনার ইচ্ছেতে আমাকে চালাতে চাচ্ছেন? অমিত টাওয়ারটা গলায় পেঁচিয়ে বললেন, না, তোমার নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছি। কথাটা বলে ভেতরে ঢুকে গেলেন। দরজাটা অর্ধেক খোলা রেখে ঝর্ণা ছাড়লেন। ভিজতে ভিজতে বললেন, আমার অফিস না থাকলে আমি নিজেই নিয়ে যেতাম, সম্ভব হচ্ছে না বলে এই ব্যবস্থা। আমি বাইরে দাঁড়িয়েও তার গোসল করা দেখতে পারছিলাম। খানিকটা অস্বস্তিতে পড়লেও কৌতূহল দমাতে পারলাম না। প্রশ্ন করে বসলাম, আপনার ছুটি শেষ? তিনি সাবান মাখতে মাখতে বললেন, না, কিন্তু একটা জরুরি কাজে বস ডেকে পাঠিয়েছেন, মনে হয় আর ছুটি কাটানো হবে না। আমি আর কিছু বললাম না, তার কাছ থেকে সরে আসলাম। বিছানায় বসতে গিয়ে খেয়াল হলো এই চাদরটা নতুন, কাল অন্যটা ছিল, কিন্তু আমি তো বদলাইনি। তাহলে কি বদলালো? আমি ভাবনায় জড়িয়ে পড়তে অমিতের উন্মুক্ত শরীরটুকু মনে পড়ল। তার গায়ে তো টি শার্ট ছিল, কোথায় গেল? আমি দৌড়ে বারান্দায় গেলাম। আনাচে কানাচে খুঁজেও পেলাম না। তন্মধ্যে অমিতের আপুর বলা কথাটি মনে পড়ল। অমিত ডাক একদম পছন্দ করে না। নাস্তা টেবিলে অমিতের আপু ফিসফিস করে বললেন, খাওয়া শেষ করে আমার রুমে আসো তো। আমি খানিকটা ঝিলকে উঠে ততস্থ হলাম। মাথা একপাশে নেড়ে নিভুস্বরে বললাম, আচ্ছা। খাওয়া শেষ করে টেবিল ছাড়লাম না। হাতে হাতে শাশুড়িমাকে গুছাতে সাহায্য করলাম। তিনি মানা করলেও শুনলাম না। এতে যেন খুশি হলেন। মৃদু হেসে আমাকে বুঝিয়ে দিলেন কোনটা কোন জায়গায় রাখতে হবে। গোছানো প্রায় হয়ে এলে আপুর রুমের দিকে অগ্রসর হলাম। তিনি ফোনে কথা বলছিলেন। কথা বলার এক ফাঁকে দরজার দিকে তাকালেন। আমাকে দেখে ইশারায় ভেতরে যেতে বললেন। আমি বিছানার এক কোণা দখল করে বসলাম। তিনি আরও কিছুক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত থাকলেন। সেই সুযোগে আমি তার রুমটা পর্যবেক্ষণ করছি। অকস্মাৎ বললেন, তুমি যে এত ভীতু দেখে বোঝা যায় না। আমি ছিটকে উঠে তার দিকে দৃষ্টি ফিরালাম। সামান্য ঘাবড়ে জিজ্ঞেস করলাম, কে বলল? তিনি বসলেন আমার পাশে। ফোনটা বিছানায় রেখে বললেন, কেউ বলেনি, আমি নিজেই দেখেছি। ঘুমের মধ্যে কেমন কাঁপছিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, ঘুমের মধ্যে কাঁপছিলাম? হ্যাঁ। অমিতের হাতটা এমনভাবে খামচে ধরেছিলে যে নখের দাগ পড়ে গেছে, দেখনি? উফ, আমি বেশ ঘাবড়ে গেলাম। মুখে কিছু না বলে মাথা দুপাশে নাড়লাম। তিনি মুখ এগিয়ে আনলেন আমার দিকে। আমার এক হাত চেপে ধরে বললেন, এই যে, এভাবে ধরেছিলে। চোখ মুখ খিচে পুরো শরীরটা জমিয়ে নিয়েছিলেন, যেন কোনো গভীর খাত থেকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছিলে। আমি সবিষয়ে চেয়ে থাকলে তিনি কৌতূহলী হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, রোজই নাকি এমন করো? কে বলল? কে আবার? অমিত। ইচ্ছে করে বলেনি অবশ্য, কাল রাতে আমার চাপে পড়ে বলেছে। কতটা অসহায় দেখাচ্ছিল কি জানো? যেন তোমার এই অবস্থার জন্য ওই দায়ী। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তিনি একটু চুপ করতে প্রশ্ন করলাম, রাতে আমার রুমে গিয়েছিলেন? তিনি সরল মনেই উত্তর দিলেন, হ্যাঁ। না গিয়ে উপায় ছিল? কেন? খারাপ কিছু হয়েছিল নাকি? খারাপ না আবার ভালোও না, বুঝিনি। আপু একটু সময় নিয়ে বললেন, তোমাদের তো কাল আসার কথা ছিল না, তবু হুট করে চলে এলে, তাও আবার মাঝরাতে। আমরা তখন গভীর ঘুমে। সে সময় তোমার বর আমার ফোনে কল দিয়ে বলল, আপু দরজা খোল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখি অমিত একা দাঁড়িয়ে আছে। তোমার কথা জিজ্ঞেস করতে জানালো তুমি নাকি ঘুমিয়ে পড়েছ। আমি ডাকতে বললাম, মানা করে দিল। কাল রাতে কি হয়েছিল আমার মনে নেই। আপুর কাছ থেকে শোনার সৌভাগ্য হতে আমি উত্তেজিত হয়ে পড়ি। মাঝে জিজ্ঞেস করে বসলাম, তারপর কি হলো? তারপর আর কি? অমিত কোলে করে তোমাকে রুমে নিয়ে গেল আপনার সামনে? আপু ভ্রুকুচকে ফেললেন। আমার প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তোমাদের দরজা বাইরে থেকে লাগানো ছিল, ও যদি খুলতে না পারে, তাই পেছন পেছন আমিও গেলাম। ভেতরে ঢুকে বালিশ ঠিক করে দেওয়ার পর তোমাকে শুয়ে দেয়। তারপর আমি চলে আসছিলাম, তখনই ব্যাপারটা চোখে পড়ে। কোন ব্যাপার? তুমি যে ঘুমের মধ্যে ভয় পাও সেটা। আমার উত্তেজনা কমে আসলো। আপু অল্পক্ষণ চুপ থেকে বললেন, আমার ভাইকে কেমন লাগে? আপুর এমন প্রশ্নে আমি চমকে তাকালাম। দৃষ্টি স্থির হতে তিনি বললেন,
পুরুষদের সম্পর্কে তোমার যে ধারণা তা এক মুহূর্তের জন্য ভুলে যাও। তোমার সেই কিশোরী বয়সটাকে কল্পনা করো। সে নবজাত কোমল মনটা কি বলে, অমিত ছেলেটা কেমন, প্রেমে পড়ার মতো কি? আমি উত্তর দিতে গিয়েও চুপ হয়ে গেলাম। দৃষ্টি ছুটে বেরিয়ে এলো আপুর রুমের দরজার ওপারে। ওখানে বসে বসার রুমে দেখা যাচ্ছে অনায়াসে। দূর থেকে অমিতের মুখটার দর্শন পেলাম। তার মায়ের সাথে কথা বলছেন দুষ্টমি ভঙ্গিতে। শাশুড়ি মাও হালকা হাসছেন আর কান টেনে দিচ্ছেন বারবার। মা ছেলের এমন মধুর মুহূর্তটুকু আমার মনকে পুলকিত করল। অজান্তেই প্রার্থনা করে বসলাম, এমন মুহূর্ত বারবার চোখে পড়ুক আর হৃদয় জড়িয়ে দিই। মন উত্তর দিচ্ছে না। আপুর কণ্ঠস্বরে আমার প্রার্থনায় টান পড়ল। দ্রুত চোখ সরিয়ে বললাম, হ্যাঁ। আপুর ভাবভঙ্গি খুব একটা পাল্টালো না। মনে হয় জানতেন আমি এমনই উত্তর দেব। বললেন, তাহলে পড়ছো না কেন? আমি চোখ বড় বড় করে তাকালাম। তিনি শঙ্কিত গলায় বললেন, যদি অন্য কেউ পড়ে যায়। তার ভবিষ্যৎ আশঙ্কাটুকু আমার মধ্যে স্থানান্তর হলো। চৌদ্দটো ঘুরে গেল অমিতের দিকে। আপু আবার বললেন, তুমি বিশাল দ্বিধাদ্বন্দ্বে ভুগছ বুঝলে। আমি বুদ্ধিশূন্য চাহনি রাখলে তিনি বললেন, ভাগ্যদোষে খুব খারাপ একটা পরিবেশে বড় হয়েছে তুমি, যার অভিজ্ঞতা বড়ই নিষ্ঠুর। চারপাশের কতগুলো নারী জীবনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, এমনভাবে মিশে রয়েছে, তোমার মন ধরিয়ে নিয়েছে তাদের মতো একটা জীবন তোমার প্রাপ্য। অথচ বাস্তবে ঘটল অন্য। তাদের থেকে আলাদা এক মানুষ পেলে, আলাদা জীবন, আলাদা সংসার। এদিকে তোমার ওই পাওনাটুকু মানিয়ে নিতে পারছি না তোমার সে বেড়ে ওঠা বোকা মন। সে খুব করে চাইছে অমিত অন্য সব পুরুষদের মতোই হোক, যাদের পৈশাচিক রোগ তুমি দেখে এসেছ, কিন্তু হচ্ছে না। আর এই না হওয়াটাকে ব্যর্থ হিসেব করছে তোমার ভোগে আসা বোকা মন। আমরা মানুষটা সবসময় ভালো আশা রাখি এমন না, মাঝে মাঝে খারাপও রাখি। এই যেমন ধরো, হঠাৎ শুনলে কেউ একজন হার্ট অ্যাটাক করলো, তুমি চিন্তিত হলে, আর চিন্তায় পড়ে জিজ্ঞেস করলে উনি এখন কেমন আছে। কেউ একজন জানালো ভালো আছে, একটুর জন্য বেঁচে গেছে। এই খবর যেমন তোমাকে চিন্তামুক্ত করবে, তেমন গোপনে নিরাশও করবে। কারণ গোপনে কোথাও না কোথাও আশা করেছিলে মানুষটা মারা যাবে, যায়নি। এই যে মারা না গিয়ে বেঁচে গেল, এটাই তোমার সেই গোপন আশাকে ভেঙে আশাহত করলো, যেটা তুমি খেয়ালও করলে না। কারণ সেই গোপন আশা সবসময় গোপনেই থাকে, প্রকাশন হয় না। আর খারাপ আশা প্রকাশ পেতে নেই, তাই আশা ভঙ্গটুকু প্রকাশ পায় না। আপু একটু দম নিয়ে আবার বললেন, এই মুহূর্তে তোমার মনের গোপন আশাটা হলো একটা খারাপ জীবনসঙ্গী পাওয়া, যেটা পাচ্ছ না বলে হতাশ হচ্ছ, ফলে চিন্তা ভাবনায় বিক্ষিপ্ত হচ্ছে। অমিতকে নিয়ে ভালো আশা করতে পারছো না, মন খুলে বরণ করতে পারছো না, আপন করতে পারছো না। এক মনে চাইছে তাকে ভালোবাসো, আরেক মন চাইছে ঘৃণা করো। আর এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে তোমার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা সুন্দর ভবিষ্যৎ আধারে ডুবে যাচ্ছে। তাই বা জোর করে যে নরক জীবনটা আদায় করতে চাচ্ছ, তার পরিণাম কতটা ভয়াবহ হবে চিন্তা করেছ কখনো? আমার ভেতরটা শিউরে উঠল, এক অদ্ভুত ভয়ে সারা গায়ে কাটা দিল। আপু আমার কাঁধে আলতো করে হাত রাখলেন, আশ্বস্ত করে বললেন, এতগুলো মানুষ কখনোই তোমাকে ভুল বোঝাবে না, আমাদের বিশ্বাস করো, ঠকবে না। একটা খারাপ জীবন পাওয়ার আগে না হয় একটা ভালো জীবন পাওয়ার আশা করো। আমার চোখ ছলছল করে উঠল। তিনি কোমল কণ্ঠে বললেন, আমার ভাইটাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো, দেখবে 1000 গুণ বেশি ফেরত পাবে। আমি চোখ নামিয়ে নিশ্চুপে বসে থাকলাম। আপু চুপ থাকলেন কতক্ষণ, আমাকে একটু সময় দিয়ে বললেন, ভাই তোমাকে খুঁজছে, রুমে যাও। আমি রুমে এসে দেখি সত্যি অমিত আমাকে খুঁজছেন। বারান্দায় না পেয়ে পেছন ঘুরে আমাকে দেখতে পেয়ে বললেন, আমি অফিসে যাচ্ছি, তোমার কিছু লাগলে কল করো। আমি কিছু বললাম না, নীরবে বিছানায় আসলাম। মস্তিষ্ক জুড়ে আপুর বলা কথাগুলো ঝড় বইছে। অমিত একটু অপেক্ষা করে রুম থেকে বের হতে চাইলেন। আমি পেছন ডাকলাম, শুনুন। অমিত থামলেন, আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আমি এবারও চুপ থাকলাম, বিছানায় বসে থাকলাম না, তার দিকে হেঁটে গেলাম ধীর পায়ে। চোখে চোখ রাখতে মনে পড়ল অমিতের শেষ বার্তাটি। আসলে কি জড়িয়ে ধরলে ভালোবাসা হয়ে যাবে? আমি আবার দ্বিধায় জড়িয়ে পড়লে তিনি বললেন, তোমার দ্বারা সম্ভব হবে না, অনুমতি দাও, আমি জড়িয়ে ধরি, শিখে যাবে, আবার সাহসও পাবে। আমি লজ্জা পেলাম, একটু সরে এসে অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। তিনি নিজ জায়গায় স্থির থেকে বললেন, মন পড়ে নেওয়ার কথা দেওয়াটাও ভুল ছিল, সে কথা রাখতে গিয়ে তোমাকে লজ্জায় ফেলে দিলাম, দূরত্ব বাড়িয়ে ফেললাম, ভালোবাসাটা হতে গিয়েও হতে পারল না। অমিতের কণ্ঠে আফসোস, আমি না চাইতেও হেসে ফেললাম। তিনি দৌড়ে আসলেন, পাশ থেকে মাথা এগিয়ে আনলেন আমার সামনে, আকাশ মাপের বিস্ময় নিয়ে শুধালেন, তুমি হাসছো? আমি হাসি লুকাতে চাইলাম, পারলাম না। সে হাসি ছড়িয়ে পড়ল গালে, চোখে, জলে।
তিনি ঘোর লাগা কণ্ঠে বললেন, হাসলে তোমায় আমার বইয়ের মতো লাগে। আমার হাসি উবে গেল। কপট রাগ নিয়ে বললাম, বইয়ের মতো মানে? আপনার বউ কয়টা? অমিত থতমত খেলেন। ভয়ে ভয়ে বললেন, আমি তো বইয়ের সংখ্যা বোঝাইনি। তাহলে? হাসলে আমার বইয়ের মতো লাগে, না হাসলে তাইবার মতো। আমি বুঝতে পেরেও চোখ মুখ শক্ত করে রাখলাম। তিনি ধপাস করে বিছানায় বসে পড়লেন। আনন্দিত গলায় বললেন, আমার বউ হেসেছে মানে আমার সংসারে আনন্দ ফিরে এসেছে। এ খুশি উদযাপন করা উচিত। কি করা যায় বলো তো? তিনি সপ্রশ্নে আমার দিকে তাকালেন। আমি কোনো বুদ্ধি দিলাম না। তার দিক থেকে কিছু আশা করে তাকিয়ে থাকলাম। তিনি একটু ভেবে নিয়ে বললেন, তোমার ভার্সিটি থেকে ঘুরে আসি চলো। বিয়ের পর প্রথম যাওয়াটা স্বামীর সাথেই হোক। আপনার অফিস, তুমি তৈরি হও। আমি দেখি বসকে ম্যানেজ করা যায় কিভাবে। অফিসের গাড়িতে করে আমাকে নিয়ে বের হলো অমিত। যেতে যেতে চোখ পড়ল অমিতের ডান হাতের উপর পৃষ্ঠে। নখের দাগগুলো স্পষ্ট দগদগে। অন্তরের সহানুভূতি জেগে উঠল আমার। ভীষণ মায়ের ক্ষতস্থান ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। চুপচাপ যে, এতদিন বাদে ক্যাম্পাসে যাচ্ছ, আনন্দ হচ্ছে না? অমিতের কণ্ঠে আমার মায়া ভরা চোখ দুটো কেঁপে উঠল। সংযত হলো মন। অনুভূতিরা গেল লুকিয়ে। আমি সামনের দিকে উদাস তাকিয়ে বললাম, আমি এমনই, চুপচাপ, শান্ত। আমার তেমন মনে হয় না। আমি দৃষ্টি ফিরিয়ে আনলাম অমিতের দিকে। স্থির নেত্রে চেয়ে আছেন আমার মুখটায়। তার ভাবভঙ্গি বলছে আমার ব্যাপারে তার জানাশোনা সুনিশ্চিত। আমি সেই চাহনি অগ্রাহ্য করে নিরুত্তর রইলাম। তিনিও দৃষ্টি সরিয়ে নিলেন কিছুক্ষণ বাদে। আমাকে অনুকরণ করে বোধহয় চুপ থাকলেন। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি কথা বললাম, মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে ভুলে গেছেন। ভুলে যায়নি, আপু বলে দিয়েছে, তাই আর বলিনি। আমি বিস্মিত নয়নে তাকালাম তার দিকে। পলক্ষীন চোখ দুটিতে চোখ রেখে তিনি বললেন, অবাক হওয়ার কিছু নেই। তোমার ব্যবহারে বুঝতে পেরেছি এতটা পরিবর্তন এমনিতে হয় না। আমি নিজেকে সামলে বললাম, আপনি কথার খেলাপ করেছেন। একদমই না। আবার অস্বীকার করা হচ্ছে? কিছু করলে তো স্বীকার করব। আমি চোখ মুখ শক্ত করে ফেললে তিনি নরম হয়ে বললেন, এই রাগটা যাতে না আসে সেজন্যই আপুকে সামনে রেখেছিলাম। ওটা জরুরি ছোঁয়া ছাড়া আর কিছুই না। জরুরি না বলুন সুযোগ। আপনি সুযোগ পেয়ে আমাকে কোলে, তাই বা? কথার মাঝে আমার নাম ধরে ডাকায় আমি থেমে গেলাম। সে সুযোগে তিনি বললেন, অন্তত আমার সামনে অভিনয় করো না। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মধ্যে এক ফোঁটাও রাগ নেই, কারণ তুমিও জানো ওটা জরুরি ছোঁয়া ছিল। আমি বিব্রত হলাম। কুণ্ঠিত বদনে মুখ ফিরিয়ে নিলাম। তিনি বিড়বিড় করে কিছু একটা বললেন বোধহয়। আমি বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কিছু বললেন? অমিত অন্যদিকে ফিরেছিল। সেদিকে মুখ রেখে বললেন, হ্যাঁ। কি? বলা যাবে না কেন? তুমি লজ্জা পাবে। আমার ভ্রুজোড়া কুঁচকে এলো। বিরক্ত হতে গিয়ে কৌতূহলী হয়ে পড়লাম। ইচ্ছে হলো লজ্জা পেতে, কিন্তু জোর করতে পারলাম না। আমাকে ক্লাস পর্যন্ত এগিয়ে দিলেন অমিত। পুরো দিনের ছুটির ব্যবস্থা করতে পারেননি তিনি। কাজটা নাকি খুব জরুরি, তাকে ছাড়া সম্ভব নয়। তাই অর্ধেক বেলার ছুটি নিয়েছেন জোর করে, যা আমাকে পৌঁছে দিয়ে ফিরে যেতে যেতেই শেষ হয়ে যাবে। আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তখনই তিন্নি দৌড়ে এলো কোথাও থেকে। আমাকে জড়িয়ে ধরল শক্ত বাঁধনে। আনন্দে গলে পড়ে বলল, তোকে খুব মিস করেছিলাম রে তাইও। আমিও। ভালোবাসার দেওয়া নেওয়া শেষ হতেই আমাকে ছেড়ে দাঁড়ালো তিন্নি। সে সময় অমিত বললেন, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? তিন্নির হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। অমিতের দিকে এক পলক চেয়ে মাথা নত করে ফেলল। সে অবস্থায় বলল, সামনে পরীক্ষা তো, তাই পড়ার চাপ পড়েছে। অমিত আর কিছু বললেন না। এক মুহূর্ত স্থির চেয়ে হেঁটে চলে গেলেন। তিনিও হাঁপ ছেড়ে বেঁচেছে এমনভাবে নিঃশ্বাস ছাড়ল। আগের হাসি ফিরে এলো। আমাকে নিয়ে ক্লাসে ঢুকলো গল্পের ঝুড়ি খুলতে খুলতে। টানা 4টা ক্লাস করেও এই ঝুড়ি খালি হলো না। ছুটির ঘন্টা পেয়ে বইপত্র গুছিয়ে বের হলাম তিন্নির বকবকানি শুনতে শুনতে। ভবন ছেড়ে মাঠ পেরিয়ে গেটের দিকে এগোলাম দুজন অন্য মনস্কতায়। রিক্সা ধরতে যাব, তখনই কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। সেই ডাক অনুসরণ করে তাকাতেই দুজনে চমকে গেলাম। দ্রুতপদের সামনে এগিয়ে বললাম, আপনি যাননি? অমিত হালকা হেসে বললেন, না। বস কিছু বলবে না? না। কেন? আমার বদলে অন্য একজনকে পাঠিয়েছি। বসকে অবশ্যই এখনও বলিনি। যদি কাজটা করতে পারে তারপরই বলবো। আশা করছি পারবে। আর যদি না পারে? অমিত উত্তরে হাসলেন। প্রসঙ্গ পাল্টে বললেন, খিদে পেয়েছি নিশ্চয়ই। আমরা কিছু বলার সুযোগ পেলাম না। তার আগে তিনি রাস্তার ওপারে ইশারা করে বললেন, ওই পাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম, চলো তোমাদের হালকা পাতলা কিছু খাইয়ে আনি।
অমিত হাঁটা ধরলে আমরা পিছু নিলাম। রাস্তা পার হতেই হঠাৎ বললেন, আন্টি নাকি ওষুধ শেষ, তোর নিয়ে যাওয়ার কথা। তিনি দাঁড়িয়ে পড়ল, আমিও। অমিত হাতের ঘড়ি দেখে বললেন, দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তোর তো ফেরা উচিত। অমিত উদ্বিগ্ন বদনে রাস্তার এপার থেকে ওপারে তাকালেন দ্রুত। আমার দিকে তাকিয়ে বললেন, আশেপাশে তো খালি রিক্সা দেখছি না, তুমি ভেতরে গিয়ে বসো। আমি সামনে এগিয়ে দেখি রিক্সা পায় নাকি, তিন্নিকে তুলে দিয়ে আসি। আমি হ্যাঁ না কিছু বলার সময় পেলাম না। তিনি সামনে হাঁটা ধরলেন। তিনিও চুপচাপ তাকে অনুসরণ করে চলল। রাতে খাওয়ার পর বিছানা গোছাচ্ছিলাম আমি, তন্মধ্যে অমিত ভেতরে এলেন। সোজা হেঁটে চলে গেলেন বারান্দায়। আমি ঝাড়ু ফেলে বারান্দার দিকে চেয়ে থাকলাম নিষ্পলক। আলো নিভিয়ে বিছানায় শরীর মেলে দিতে মন ভার হয়ে পড়ল। মন খারাপকে পাত্তা না দিয়ে চোখ বন্ধ করলাম। ঘুম আসার বদলে রেস্টুরেন্টে কাটানো মুহূর্তগুলো মনে পড়ল। নিমিষেই বুক জুড়ে অস্থিরতার ঝড় শুরু হলো। চোখ বন্ধ হয়ে থাকা যাচ্ছে না। বারবার চোখ পড়ছে অন্ধকার বারান্দায়, জানালায়, পর্দায়। আমি সেই অস্থিরতা সহ্য করতে পারলাম না। ফোন হাতে নিয়ে অমিতকে বার্তা পাঠালাম, আপনি চাইলে ভেতরে এসে ঘুমাতে পারেন। সঙ্গে সঙ্গে ফিরতি বার্তা আসলো, বদ্ধরুমের মেঝের চেয়ে খোলা হাওয়ার বারান্দার মেঝেই ভালো। ইচ্ছে হলে আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়, তারা গোনা যায়। আমি কি মেঝেতে ঘুমাতে বলেছি? বার্তার উত্তর এলো না। তিনি পর্দা সরিয়ে উচ্চস্বরে বললেন, আলো তো জ্বালো তো। তোমাকে না দেখে মন পড়তে পারছি না। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, পরমুহূর্তে সামলে উঠে বললাম, মন পড়ার কি দরকার, যা বলার সরাসরি তো বলেছি। অমিত পর্দা ছেড়ে দিলেন, জানালার থেকে সরে গিয়ে রুমে আসলেন। বিছানার কাছে দাঁড়িয়ে বললেন, ভেবে বলছো তো? আমি মুখে কিছু বললাম না। নিজ জায়গায় থেকে একটু সরে গিয়ে তাকে জায়গা করে দিলাম। তিনি বোধহয় বিশ্বাস করে উঠতে পারলেন না, পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকলেন। আমি উল্টো ঘুরে বললাম, শুধু ঘুমানোর অনুমতি দিয়েছি, আর কিছু নয়। অমিত বিছানায় উঠলেন সাবধানে, বালিশে মাথা রেখে বললেন, আমি অল্পতেই অধিক খুশি হই। তার এই সামান্য খুশিটুকু আমার হৃদয়ে ভারী আঘাত আনল। পূর্বের অস্থিরতা বাড়িয়ে দিল দ্বিগুণ। তার সাথে গল্প করার জন্য ব্যাকুল হলো মন। নিশ্চুপ থাকতে পারছিলাম না কিছুতেই। কোনো এক ছুতোয় তার দিকে ফিরতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেই ছুতো বানাতেই পারছিলাম না। আমার এই ছটফটানি টের পেল অমিত। সহসা বললেন, ঘুম আসছে না। আমি উত্তর দেওয়ার বাহানায় তার দিকে ঘুরলাম। এক হাত দূরত্বে থাকা মানুষটার মুখোমুখি হতে বাঘারা হয়ে পড়লাম। জমে গেলাম বরফের মতো। আবছা অন্ধকারে তিনি আরও একবার আমার মন পড়ে ফেললেন। শোয়া থেকে উঠে বসলেন শটাং। জিজ্ঞেস করলেন, চা না কফি? আমি সপ্রশ্নে তাকালে তিনি বললেন, রাত জেগে গল্প করবে না হাতে পানীয় থাকবে না? নিরামিষ লাগবে। আমি উঠে বসতে বাধ্য হলাম। তিনি আবারও জিজ্ঞেস করলেন, চা না কফি? কফি। অমিত বিছানা ছাড়লে আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, আপনি বানাবেন? হ্যাঁ, মা তো ঘুমিয়ে পড়েছে। আমি আবদার করার মতো বললাম, আমি বানাই, তুমি বানাতে পারো? অমিতের কণ্ঠে সন্দেহ। আমি খানিকটা লজ্জা পেলাম। সলজ্জায় বললাম, না, আমার তো বিয়ে সংসার কোনো চিন্তা ভাবনা ছিল না, তার নিজ থেকে কিছু শিখিনি। মা শেখাতে চাইলেও আগ্রহ দেখায়নি। অমিত এক মুহূর্ত চুপ থেকে শোধালেন, তোমার বানাতে ইচ্ছে করছে? আমি ভীষণ উৎসাহ নিয়ে বললাম, হ্যাঁ, ঠিক আছে, তুমি বানাবে। আমি খুশি হয়ে মন খারাপ করে ফেললাম। বললাম, আমি তো পারি না। পারো না শিখবে? কে শেখাবে? তোমার স্বামী। আমি বিস্ময় চোখে তাকালে তিনি বললেন, মেয়েরা রান্না শিখে মায়ের কাছে, বৌমারা শাশুড়ির কাছে, আর তুমি শিখবে স্বামীর কাছে। অমিত আমাকে নিয়ে রান্নাঘরে এলেন। আমাকে শিখাতে গিয়ে সবটাই নিজে করলেন। আমি শুধু কফি মগে কফি ঢাললাম। তার হাতে দিতে তিনি গন্ধ নিয়ে বললেন, ভালো বানিয়েছ, খেতে বেশ লাগবে। কফি হাতে বিছানায় বসতে গেলে তিনি বাধা দিলেন আমাকে। বললেন, বারান্দায় চলো, গল্পের ফাঁকে আকাশ দেখবে, চাঁদ দেখবে, তারা গুনবে। ক্লান্ত হয়ে পড়লে হাওয়া এসে সতেজ করে দিবে। আমাকে দেখার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, রাগী সাহেবা। দূর থেকে অসুবিধা হলে কাছে এসে দেখতে পারো। চোখে চোখ রেখে, হাত ছুঁয়ে কাঁধে মাথা ফেলে, এত কষ্ট করে লুকিয়ে দেখতে হবে না। অমিতের এমন কথায় আমি লজ্জা পেলাম। বারান্দার পাশে জানালার পর্দা ছেড়ে পেট ঠেকিয়ে দাঁড়ালাম। চোখ বন্ধ করে ঠোঁট চেপে হাসলাম। অমিতের পাঠানো লোকটি ঠিকঠাক কাজ করতে পেরেছে মনে হয়। সেজন্য অফিস যাচ্ছে না, ছুটি কাটাচ্ছে। সুযোগ পেলেই এটা সেটা পরিষ্কার করছে। বিকেলে দেখলাম ছাদে পানি ঢেলে ঝাড়ু দিচ্ছে। আর এখন বারান্দার গ্রিল। সবকিছুইতে তার দাগমুক্ত হওয়া চাই। নিজেকে ধাতস্থ করতে প্রায় মিনিট পেরোলো। পিলপিল পায়ে বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কাঁধে মাথা ফেলে দেখা যায়?
অমিত হাতের টুকরো কাপড়টা মগের পানিতে চোবালেন। মগটা গ্রিলের সাথে আটকে রেখে বললেন, অবশ্যই দেখা যায়। কিভাবে? এদিকে এসো, দেখাচ্ছি। তার ডাকে আমি এগিয়ে গেলাম। সামান্য দূরত্ব নিয়ে দাঁড়ালে তিনি বললেন, এত দূর থেকে কাঁধে মাথা রাখতে পারবে? কাঁধে মাথা রাখতে হবে? হ্যাঁ, না হলে দেখাবো কিভাবে? আমি এক মুহূর্ত চেয়ে থেকে মুখ ফিরিয়ে নিলাম। বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে বললাম, দেখানো লাগবে না। অমিত আর জোর করলেন না, নিজের কাজে মন দিলেন। আমি নীরব দাঁড়িয়ে থাকলাম তার পাশে, আর চোখে তাকালাম সময়ে সময়ে। তার ব্যস্ত হাত দুখানা ভারী লোভনীয় ঠেকল, ছুঁয়ে দেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। স্যান্ডো গেঞ্জি পরে থাকায় কাঠটা উন্মুক্ত হয়ে আছে। সন্ধ্যার এসত অন্ধকারে কেমন মায়া টানছে যেন খুব। মনে হচ্ছে মাথা ফেললেই সকল ক্লান্ত, অবসাদ, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। মেলামেশা সহজ হয়ে যাবে নিমিষে। তুমি কি আরও কিছুক্ষণ থাকবে? অমিতের কণ্ঠস্বরে আমার ঘোর কাটল। কোনোরকম উত্তর না দিয়ে রুমের ভিতর হাঁটা ধরলাম। তিনি পিছু ধরে বললেন, আমার কোনো তাড়া নেই, তুমি সময় নাও। আমি থেমে গেলাম, ঘাড় বাঁকিয়ে তাকালাম। কোন ব্যাপারে কথাগুলো বলছেন বোঝার চেষ্টা করছিলাম। তখনই বললেন, মানিয়ে নিতে বলবো না, শুধু বলবো গুছিয়ে নাও। নিজের মতো চারপাশটা সাজিয়ে নাও। পরিস্থিতি হয়তো আমাদের কাছে আনবে, কিন্তু ভালোবাসা, সে তো আধ্যাত্মিক ব্যাপার। কখন, কেন, কিভাবে হয়ে যাবে বুঝতেই পারবে না। অমিত আমাকে পাশ কাটিয়ে সামনে আসলেন। রুম থেকে বের হওয়ার আগে বললেন, এ যেমন আমি বুঝতে পারছি না। ছবিতে দেখে মনে হয়েছিল তোমার মায়া ভরা মুখটাকে ভালোবেসে ফেলেছি। সামনাসামনি দেখে মনে হলো তোমার পা দুটোকে ভালোবেসে ফেলেছি। আর এখন মনে হচ্ছে তোমার দ্বিধা ভরা মনটাকে ভালোবেসে ফেলেছি। অমিত বেরিয়ে যেতে আমার দ্বিধা ভরা চোখ দুটো বিস্ময়ে রূপ নিল। মনের সাথে মনের যুদ্ধ বাঁধল। এ যুদ্ধে আমার মধ্যে আমূল পরিবর্তন ঘটল। দ্বিধা কাটতে লাগলো ক্ষণে ক্ষণে। চারপাশটা সাজিয়ে নিতে পারছিলাম না কি জানি না, কিন্তু কোনো বাহানা ছাড়াই তার মুখোমুখি হয়ে শুতে পারলাম। ঘুম না আসলে বলতে পারলাম, গল্প করার ইচ্ছে পোষণ করতে পারলাম। আরও কয়েক রাত্রির চেষ্টায় কফি বানানো শিখলাম। দুপুরে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, এই বিষয়ে শাশুড়ি মায়ের সাথে আলাপ করতে পারলাম। আপুর সাথে তার পছন্দ অপছন্দ নিয়ে কতগুলো বিকেল পার করলাম। অমিতের রুম গুছিয়ে রাখার পাশাপাশি তার ব্যক্তিগত জিনিসে হাত রাখলাম। বাইরে বেরোতে ইচ্ছে হলেই কল করে জানিয়ে দিলাম আজ তাড়াতাড়ি বাসায় আসতে। রিকশায় করে গোধূলিতে মনোরঞ্জন করলাম। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলাম, পার্কে বসে আইসক্রিম খেলাম, শপিং মল থেকে কেনাকাটা করলাম। পুরো পরিবার নিয়ে একবার বনভোজনও সেরে ফেললাম। এই গুছিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়ার মধ্যেই আমার মানিয়ে নেওয়া হয়ে গেল, যা আমি টের পেলাম না, একদমই না। এবার আমি অপেক্ষা করছিলাম কাছে চলে আসার, ভালোবাসা হয়ে যাওয়ার। অপেক্ষারত এক বিকেলে আমি অমিতের ব্যবহৃত এটা সেটা গোছাচ্ছিলাম। হঠাৎ একটি খাম পেলাম লাল রঙের। রংটা চোখে লাগতেই আমার বুকটা ধক করে উঠল। মনে পড়ল প্রায় 1 বছর আগের একটি দিনের কথা। সেদিন তিনি আমায় খুব বিরক্ত করেছিল। কোনো এক ছেলের খুব প্রশংসা করতে করতে জানালো তার প্রেমে পড়েছে। মনের কথা জানাতে না পেরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই মন বসাতে পারছে না। আর এই মনের কথা সরাসরি জানানো যাবে না, কারণ ছেলেটি তার পরিচিত, তাই চিঠিপত্রের সাহায্য নিতে যাচ্ছে। আর এই চিঠি লেখায় আমাকে সহায়তা করতে হবে, না হলে বাড়ি ফিরতে দিবে না। তার জোড়াজড়িতে একরকম বাধ্য হয়ে সঙ্গ দিয়েছিলাম। প্রেমপত্র লেখায় কোনো সাহায্য না করে উল্টো বোঝাতে যাচ্ছিলাম ছেলেরা কতটা খারাপ। সে বিশ্বাস করল না, আমার পরামর্শ আমলে নিল না। লাল রঙের খামে নিজের প্রেমপত্র ঢুকিয়ে জানালো এটা সে আজই দেবে, আর উত্তর নিয়ে তারপরে ক্যাম্পাসে আসবে। তারপর 2 দিন ক্লাসে আসেনি তিনি। আমি ধরে নিয়েছিলাম ছেলেটি তাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু না। 3 দিনে তিনি সে জানালো ছেলেটি নাকি আগে থেকে তাকে পছন্দ করত, কিন্তু ভয়ে বলতে পারেনি। তিনির কাছ থেকে প্রেমপত্র পেয়ে দুজনে আলাদাভাবে দেখা করেছে। আমি অতীত থেকে বের হয়ে খামটি ভালো করে পরখ করলাম। তিনি প্রেমপত্র অমিতের কাছে, এটা আমার বিশ্বাস হলো না, তাই খুলে দেখলাম। ভেতরে সেই পরিচিত লেখা দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। এক মুহূর্তের জন্য অমিতের পাশে তিন্নিকে কল্পনা করে বসলাম, উচ্চারণ করে ফেললাম, তিন্নি আর অমিত একে অপরকে ভালোবাসে। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দুর্বল শরীরটাকে টেনে আনলাম বিছানায়, চাদর খামচে ধরে নিজেকে শক্ত রাখতে চেষ্টা করছিলাম। তেমন অবস্থায় অমিতকে কল করে বললাম তাড়াতাড়ি বাসায় আসতে, জরুরি কথা আছে। আমার কল পেয়েও অমিত বাসায় ফিরল রাত করে। ফেরার পর একবারের জন্য জিজ্ঞেস করলো না আমার জরুরি কথার ব্যাপারে। আমি অবাক হয়ে দেখলাম তিনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। অনেকদিন পর আমার মন দ্বিধায় পড়ল, আসলে কি অমিত আমাকে এড়িয়ে চলছে,
নাকি তিন্নির চিঠি পাওয়ার পর আমার মনের সন্দেহ থেকে এমন ভাবছি? এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পেতে সরাসরি ডাকলাম, শুনছেন? অমিত তখন রাতের খাবার শেষ করে বিছানায় আচ্ছন্ন হয়েছে। আমার ডাকে বন্ধ চোখ মেলে আবার বুঝে নিলেন। আমি অধৈর্য হয়ে বললাম, আপনার সাথে কথা ছিল। তিনি হ্যাঁ না কিছু বললেন না। আমি খামের প্রসঙ্গে কথা বলবো, তখনই উনি উঠে দাঁড়ালেন। বালিশ হাতে নিয়ে বললেন, আজ খুব গরম পড়েছে মনে হয়, আমি বারান্দায় শুব। তুমি আলো নিভিয়ে শুয়ে পড়ো। অমিতের এই এড়িয়ে যাওয়া দিন কি দিন বেড়েই চলল। দূরত্ব কমিয়ে আনা মানুষটা নিজে কেমন দূরত্ব তৈরি করছিল। তার এমন ব্যবহার আমি নিতে পারছিলাম না। দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম, ভেঙে পড়ছিলাম ধীরে ধীরে। আমার গোপনে মানিয়ে নেওয়া রূপটা সামনে প্রকাশ পাচ্ছিল আস্তে আস্তে। বদলে যাওয়া আমিটা আবারও ফিরে যাচ্ছিলাম আগের রূপে। এই ফিরে যাওয়ার পথেও বারবার অমিতকে আশা করছিলাম, কোথাও না কোথাও এই মানুষটাতেই নিজের শক্তপোক্ত মনোবল বিলিয়ে দিতে চাচ্ছিলাম। তেমনি এক রাতে অমিতের ফোন বেজে উঠল। আমি তখনও জেগে। অমিত হয়তো বুঝতে পারেনি আমি তার কথা শুনছি। সে স্বাভাবিকভাবেই কথা বলছিল, স্পষ্ট শুনতে পারছিলাম না বলে আমি উঠে জানালার কাছে যেতে চাইলাম। তার আগেই অমিতের গলা থেমে গেল। হেঁটে এলেন রুমে। আমি সতর্কতায় চোখ বন্ধ করে ফেললাম। তিনি ধৌতখানায় ঢুকলে আমি উঠে বসলাম। ছুটে গেলাম বারান্দায়। যা ভেবেছিলাম তাই। ফোনটা বালিশের কাছেই পড়ে আছে। ফোনটা হাতে নিতে একটা বার্তা এলো। বার্তাটি পাঠিয়েছে তিনি, তাতে একটি ঠিকানা দেওয়া। আমার সন্দেহ মন ধরে নিল এতক্ষণ তিন্নির সাথে কথা বলছিল, আর এই ঠিকানায় অমিতকে ডেকে পাঠিয়েছে। আমার অনুমান সঠিক নাকি ভুল তা জানার জন্য আমি নিজের বিছানায় ফিরে গেলাম। আগের ন্যায় চুপচাপ শুয়ে থাকলাম। তারও ঠিক কয়েক মিনিট পর অমিত ধৌতখানা থেকে বের হলেন। বারান্দা থেকে মোবাইলটা নিয়ে বেরিয়ে গেলেন। দরজাটা খুব সাবধানে ভিড়িয়ে দিতেই আমার চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। অমিতের আসার অপেক্ষায় ছিলাম সারা রাত। এক ফোঁটাও ঘুমায়নি। মনকে বোঝানোর চেষ্টা করেছি সারাটি সময়। তিনি আর অমিত প্রেমিক প্রেমিকা নয়, ভাই বোনের মতো এই কথাটি আওড়িয়েছি লক্ষবার। কাজ হয়নি, মন মানেনি, তার প্রমাণ দরকার। তাই ভোর হতে আমিও বেরিয়ে পড়ি। তিন্নির পাঠানো সেই ঠিকানায় গিয়ে হাজির হই। সেখানে উপস্থিত হওয়ার পর জানতে পারি ওটা একটি আবাসিক হোটেলের ঠিকানা ছিল। ফ্লোর নাম্বার, রুম নাম্বার সবই এই হোটেলের, কোনো বাসার না। আমি ধুকপুক বনে সেই হোটেলে ঢুকি। রিসিপশন থেকে অনুমতি নিয়ে যখন রুমের সামনে হাজির হই, তখনই তিন্নিকে দেখতে পাই। অমিতের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে। তার শরীরে অমিতের শার্ট। অমিত এক হাতে তিন্নিকে জড়িয়ে ধরে অন্য হাতে দরজায় তালা মারছে। তালা মারা শেষে তিন্নিকে সহ পেছন ঘুরতে আমার চোখে চোখ পড়ল। সেই চোখে চোখ রাখা আমার সাধ্যি ছিল না। দূর থেকে আমি পালিয়ে আসছিলাম। ছুটতে ছুটতে পেছন থেকে শুনলাম অমিত আমাকে ডাকছে। তার কণ্ঠে আমার নামটি আর মাদকতা লাগলো না। মায়া, দরদ সব বুঝি তার কণ্ঠ থেকে কেউ শুষে নিয়েছে। এক পলকে বিষাক্ত ঠেকল সবকিছু। এক মুহূর্তে চুরমার হয়ে গেল আমার গুছানো সাজানো চারপাশ। দেখিয়ে দিল কোনো পুরুষই আলাদা নয়। আর একবার প্রমাণ করে দিল সব পুরুষ এক। বাসায় ঢুকতে শাশুড়িমার মুখোমুখি হলাম। দূর থেকে সন্দেহ করে বসলেন, কি হয়েছে জানতে চাইলেন। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। মুখটা যথাসম্ভব লুকিয়ে রাখলাম। রুম পর্যন্ত এগোতে অমিতের আপুর ডাক পেলাম। পেছন ফিরলাম না। তাদের নানান প্রশ্ন থেকে মুক্তি পেতে রুমের ভেতরে ঢুকলাম হনহনিয়ে। দরজা আটকে রুদ্ধশ্বাসে বসে থাকলাম অনেকক্ষণ। চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে শুধু তাদের পাশাপাশি কল্পনা করলাম। নিজের মতো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সাজিয়ে ঘৃণার থুথু জমালাম। সারা শরীর কেঁপে উঠলে দাঁড়িয়ে পড়লাম বসা থেকে। মনে মনে উচ্চারণ করলাম, এখানে আর এক মুহূর্ত না। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম দ্রুত। দরজার ছিটকানি খুলতে অমিতের মুখ দর্শন হলো। ভেতরে ঢুকলো জোর খাটিয়ে। আমাকে ভেতরে রেখে দরজা লাগিয়ে দিচ্ছিল। আমি বাধা দিলে তিনি শুনলেন না। বাইরে উন্মুখ হয়ে থাকা সকলের উদ্দেশ্যে বললেন, যার যার কাজে যাও, এখানে কেউ দাঁড়াবে না। তার সেই ঠান্ডা শাসানিকে ভয় পেল সকলে। এক মুহূর্ত দেরি করল না। চোখের পলকে রুমের আশপাশে ছড়িয়ে পড়ল। সেই সুযোগে দরজায় ছিটকেনে দিলেন অমিত। আমার দিকে ফিরেই বললেন, এসব কি তাই বা? আমি রক্তিম চোখে তাকালাম। ভাবভঙ্গিতে উদ্গ্রতা, নিঃশ্বাসে বজ্রের মতো গর্জন। আমাকে কিছু বলার সুযোগ তো দেবে? অমিতের কণ্ঠ করুণ শোনালো, চোখে মুখে অসহায়ত্ব। আমার মায়া হওয়ার বদলে রাগ চড়াও হলো। চোখে চোখ রেখে দৃঢ়স্বরে বললাম, আমি বাড়ি যাব। অমিত এক মুহূর্ত চেয়ে থাকলো আমার পানে। নীরব চাহনি আগুনের মতো পুড়িয়ে দিতে চাইল আমার রোর ভাব। আমি সেই সুযোগ দিলাম না। বিদ্রুপ করে বললাম,
আলতা এত পছন্দ হওয়া সত্ত্বেও বিছানায় তার দাগ মেনে নিতে পারলেন না, টি শার্টকে টুকরো করলেন। অথচ সর্বাঙ্গে দাগ মাখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই কলঙ্কের দাগ কি করে পরিষ্কার করবেন? চামড়া ধুয়ে নাকি টুকরো করে? খসে ফেললেও কি দাগ মিটবে? অমিত নিরুত্তর। একদৃষ্টিতে চেয়ে থাকলেন আমার দিকে। আমি গোছিয়ে না ব্যাগ বগদ দাবা করতে গিয়ে থামলাম। বাসরাতে উপহার পাওয়া কাচের বনটার দিকে তাকালাম। মুহূর্তে ঝাপসা হয়ে আসলো দৃষ্টি। ঠোঁট কামড়ে নিজের দুর্বলতাকে গুপ্ত করলাম। বয়ামের মুখ খুলে দিলাম চোখ বন্ধ করে। অমিতকে পাশ কাটিয়ে বন্ধ দরজা খুললাম। তিনি তখনও নীরবে ঠায় দাঁড়িয়ে আছেন, ঝড়ো হাওয়ায় বেঁকে যাওয়া খুঁটির মতো। আমি সদর দরজা পেরিয়ে রাস্তায় পা রাখতে একটি গাড়ি এসে থামলো আমার সামনে। রং দেখেই চিনতে পারলাম এটা অমিতের অফিসের গাড়ি। তার অফিসে যাওয়ার সময় হয়েছে, তাই নিতে এসেছে। আমি গাড়িটাকে ফেলে ডান দিকে হাঁটা ধরলে অমিতের গলা পেলাম। চেঁচিয়ে বলছেন, রমেশ, তুমি অফিসে ফিরে যাও, আজ আমি ড্রাইভ করব। তারপরে আমার উদ্দেশ্যে বললেন, উঠে বসো। আমি অনিচ্ছা প্রকাশ করে সামনে হেঁটে যেতে চাইলাম। তিনি তৎক্ষণাৎ সাবধান করে দিলেন, আমি শক্তি প্রয়োগ করলে কিন্তু পেরে উঠবে না। আমি কঠিন দৃষ্টি নিক্ষেপ করলে তিনি নরম হয়ে বললেন, বাড়িতে যাবে তো? আমি সেখানে দিয়ে আসবো, ওঠো। আমি আর এগোনোর সাহস পেলাম না, ভয় পেতে শুরু করলাম তাকে। চুপচাপ গাড়িতে বসলাম। তিনি ড্রাইভিং সিটে বসে রমেশকে ফিরে যাওয়ার ভাড়া দিলেন। বাতাসে শো শো শব্দ তুলে ছুটে চলছেন আমাকে নিয়ে। চলতে চলতে অকস্মাৎ ব্রেক কষলেন। আমি ভাবলাম বাড়িতে চলে এসেছি। চটপটে নেমে দেখি অন্য জায়গা। আমার সাথে এসো। অমিতের আহ্বানে আমি সাড়া দিলাম না। নিজের স্থানে স্থির থেকে চারপাশে নজর রাখছিলাম। বাম পাশে একটি বড় হাসপাতাল চোখে পড়তেই হাতে কারো স্পর্শ পেলাম। আমি সচকিত হয়ে মানুষটির দিকে তাকাতেই দেখলাম অমিত। আমার ইচ্ছা অনিচ্ছাকে তোয়াক্কা না করে বললেন, চুপচাপ আমার সাথে এসো। অমিত আমাকে নিয়ে হাসপাতালের দিকে এগিয়ে গেলেন। কয়েক কদম এগিয়ে আমার হুঁশ এলো। মনে পড়ল এই হাতে তিন্নিকে জড়িয়েছিল, খোলা কাঁধে মাথা শুয়েছিল। আমি দাঁড়িয়ে পড়তে চাইলাম, তার হাতের বাঁধন থেকে মুক্ত হতে চাইলাম, পারছিলাম না। পুরুষ হাত যে এত শক্ত হয় এই প্রথম উপলব্ধি করলাম। শারীরিক ক্ষমতায় তাদের এগিয়ে থাকার কারণ অনুধাবন করতে পারলাম। শারীরিক শক্তিতে ব্যর্থ হয়ে বললাম, ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। তিনি নিরুদ্বেগে বললেন, করো, মানুষ জড়ো করব। আচ্ছা, আপনাকে স্বামী হিসেবে অস্বীকার করে মার খাওয়াবো। হাসপাতালে আছি, সমস্যা কি? ভাগ্যে থাকলে চিকিৎসায় বেঁচে যাব, না হয় মরে যাব। অমিত আমাকে নিয়ে সিঁড়ি কাটছেন। তার পায়ের সাথে তাল মেলাচ্ছি না দেখে বারবার হোঁচট খাচ্ছি। একবার তো পড়েই যাচ্ছিলাম, তিনি সামলালেন। সিঁড়ি শেষ করে করিডোর পার হচ্ছেন। আমি দাঁত চেপে বললাম, আপনি বলেছিলেন আমাকে বাড়িতে দিয়ে আসবেন, তাহলে এখানে কেন? অমিত উত্তর দেওয়ার বদলে হাঁটার গতি বাড়িয়ে দিলেন। একটা রুমে ঢুকে বললেন, তোমাকে সত্যের সামনে দাঁড় করানোর জন্য। আমি ভ্রু কুঁচকে নিলে তিনি আবার বললেন, চোখের দেখাও যে ভুল থাকতে পারে সেটা প্রমাণ করার জন্য। এই মুহূর্তে আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তিন্নিকেও না, তাই আসল অপরাধীর সামনে এনে দাঁড় করিয়েছি। আশা করছি তাকে বিশ্বাস হবে। অপরাধী? আমার কণ্ঠে কিঞ্চিৎ বিস্ময়। অমিত চোখের ইশারায় পাশে তাকাতে বললেন। আমি তাকিয়ে আশ্চর্য হলাম। অমিতের বয়সে একটি ছেলে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন, হাতে সুই লাগানো। অমিত হেঁটে গিয়ে ছেলেটির পাশে দাঁড়ালেন, গালে থাপ্পড় মেরে ডাকলেন, রিঙ্কু। ছেলেটির চোখ মেলে কেঁপে উঠল, আতঙ্ক ছড়িয়ে পড়ল চোখে মুখে। শৈবেদ্য হাত তুলে ক্ষমার ভাব ধরলে তিনি বললেন, তিন্নির সাথে ঘটানো প্রত্যেকটা ঘটনা বিস্তারিত এনাকে শোনা। অমিতের কণ্ঠে স্পষ্ট শাসানি। রিঙ্কু আমার দিকে তাকালো ভীত দৃষ্টিতে। তন্মধ্যে অমিত ধমকে উঠলেন, একটু কিছু যেন বাদ না পড়ে, একদম শুরু থেকে বলবি। রিঙ্কু গল্প বলার মতো করে জবানবন্দি শুরু করলো। সেই জবানবন্দি থেকে জানতে পারলাম রিঙ্কু অমিতের কলেজ বন্ধু। কলেজে যাওয়া আসার পথে প্রায় অমিতের বাসায় ঢোকা হতো। এদিকে তিন্নিও ছুটি পেলে চাচার বাসায় বেড়াতে যেত। সময়ে সময়ে দুজনের দেখা হতো। সেখান থেকে নাকি তিন্নিকে ভালো লাগে, কিন্তু অমিতের ভয়ে কখনো প্রকাশ করতে পারেনি। তারও বছর কয়েক পর তিন্নির কাছ থেকে একটি চিঠি পায়। সেই চিঠিতে তাকে প্রেমের প্রস্তাব দেয় তিন্নি। ততদিনে আবার রিঙ্কু প্রেম করছে অন্য কারোর সাথে। এদিকে তিন্নিকে কাছে পাওয়ার একটা লোভ জন্ম নিয়েছিল, তাই মিথ্যে বলে সেও তাকে ভালোবাসে। তাদের প্রেম শুরু হয়। ফোনে কথা, মুঠো বার্তা, বাইরে দেখা করা সবই চলছিল লুকিয়ে। তিন্নিকে বারবার সাবধান করে দিয়েছিল অমিত যেন না জানে। তবুও সে জেনে গেল। কি করে যেন তিন্নির দেওয়া সে প্রেমপত্র তার হাতে চলে গেল। বন্ধু হওয়ার সুবাদে রিঙ্কুর জন্য গার্লফ্রেন্ডের কথাও অমিত জানত, তাই সে খুব ক্ষেপে যায়। তর্কাতর্কি থেকে মারামারি পর্যায়ে পৌঁছায়।
তিন্নির সাথে যোগাযোগ বন্ধ করতে বলে। রিঙ্কু প্রথমে ভয় পেয়ে যোগাযোগ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তিন্নির পাগলামির জন্য পারছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে মনের স্বাদ পূরণ করতে চেয়েছিল রিঙ্কু। সে জানত অমিতের থেকে লুকিয়ে বেশি দিন যোগাযোগ রাখতে পারবে না, আবার তিন্নিকে কাছে পেয়েও ভোগ না করতে ছাড়তে পারছিল না। তাই একটা নোংরা পরিকল্পনা করে। সে কল্পনা প্রকাশ করার আগে রিঙ্কুর অন্য প্রেমিকার ছবি পায় তিন্নি। আবার অন্য প্রেমিকাও তিন্নির কথা জেনে ফেলে সম্পর্ক শেষ করে দেয়। সে সময় তিন্নি অস্বীকার করলেও রিঙ্কু বুঝে গিয়েছিল এটা অমিতের কাজ। তার খুব রাগ হলো, মনের ভেতর জেদ চেপে বসল। এই মেয়েকে সে বিছানায় আনবে, আর এটাই হবে অমিতের হার। সে চিন্তায় বেশ কয়েকদিন যোগাযোগ বন্ধ রাখে রিঙ্কু। সে সময় অমিতের বিয়ের খবরও পায়। রিঙ্কু ভেবেছিল অমিত সংসারে পুরোপুরি মনোযোগী হয়ে পড়লে তিন্নির সাথে সরাসরি দেখা করবে, হাত জোর করে ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে। তিনি গলতে শুরু করলেই মোক্ষম চাল চালবে। রিঙ্কু তাই করেছিল। তার ভাবনাকে সত্যি করে তিনি ক্ষমা করে দিয়েছিল, শর্ত দিয়েছিল তাকে বিয়ে করতে হবে। রিঙ্কু শর্ত মেনে নেয়, তবে অমিতকে ব্যাপারে এখনই জানাতে নিষেধ করেছিল। বলেছিল বিয়ের পর তাকে সহ দুজনের পরিবারকে জানাবে। বোকা তিন্নি সব বিশ্বাস করে নিয়েছিল। রিঙ্কুর কথা মতো লুকিয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। কাজী অফিসের পরিবর্তে যখন একটি হোটেলে এসে ওঠে, তখনই তিন্নির সন্দেহ হয়। টনক পড়ে, অনাকাঙ্ক্ষিত বিপদ টের পায়। সে তৎক্ষণাৎ অমিতকে ফোন করে সবটা জানায়। প্রথমে রিঙ্কু জানতে না পারলেও পর মুহূর্তে বুঝে যায়। তিন্নির সাথে খারাপ ব্যবহার করে, মারধর করে, এক পর্যায়ে ধর্ষণের মতো পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তিন্নির ভাগ্য ভালো যে অমিত ঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। তোমার ক্যাম্পাসে তিন্নির সাথে দেখা হওয়ার পরে আমার সন্দেহ হয়েছিল, তাই বাড়ি পৌঁছে দেওয়ার নামে তোর সাথে আলাদা কথা বলি। তোমার সামনেই কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি জানি তুমি আরও একটি খারাপ পুরুষকে দেখো আর আমার থেকে দূরত্ব বাড়াও। ঠিক একই কারণে তিন্নিও তার সমস্যার কথা তোমার সাথে শেয়ার করতে পারেনি। অমিত আমার কাছাকাছি এসে দাঁড়ালেন, বললেন যে আমি সামান্য দাগ সহ্য করতে পারি না, সে আমি চরিত্রের দাগ নিয়ে বেঁচে থাকবো, এটা ভাবলে কি করে? তাই বা তিন্নিকে আমি ছোট বোনের মতো স্নেহ করি। আমার মাথা ঝুঁকে এলো। তখনই মনে পড়ল গত কয়েকদিনের অমিতের ব্যবহারের কথা। আমি চোখ তুলে জিজ্ঞেস করলাম, তাহলে এ কয়দিন আমাকে এড়িয়ে চলেছেন কেন? লজ্জায়। কিসের লজ্জা? আমি কথার খেলাপ করে ফেলেছি। কোন কথা? তোমার অনুমতি ছাড়াই তোমাকে স্পর্শ করেছি, আলতা পরাতে গিয়ে তোমার পায়ে চুমু খেয়েছি। কিভাবে যে ভুলটা হয়ে গেল বুঝতেই পারিনি। আমার সাথে স্বাভাবিক ব্যবহার করছিলে, যে তার প্রভাব পড়েছিল। হয়তো তুমি জানতে পারোনি, কিন্তু আমি তো জানি। আর জানি বলে এই অন্যায়টা মানতে পারছিলাম না। আমি বারবার তোমার কাছে দোষ স্বীকার করতে চেয়েছি, পারিনি। ভয় পেয়েছি যদি ভুল বোঝো, দূরে সরে যাও, আমাকেও তোমার চেনা পুরুষদের দলের মধ্যে ফেলো। আবার না বলেও থাকতে পারছিলাম না, ভুলতে পারছিলাম না, তাই নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাচ্ছিলাম, যাতে এক ভুল বারবার না করি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। নির্বোধের মতো তাকিয়ে থাকলে তিনি বললেন, চলো। আমি বাধ্য মেয়ের মতো তার পেছন পেছন হেঁটে চললাম। গাড়িতে বসলাম। ইঞ্জিন চালু করতে উদাস হয়ে পড়লাম। সেই উদাস ভাব কাটলো অমিতের গলায়। তোমার বাড়ি চলে এসেছি, নামো। আমি অবাক হয়ে আমার বাড়ির দিকে তাকিয়ে থাকলাম। কিছু একটা বলার জন্য ঠোঁট কেঁপে উঠতেই তিনি বললেন, আমি একবারের জন্য বলিনি আমাকে ভালোবাসো, বারবার বলেছি আমাকে বিশ্বাস করো। আর সেই বিশ্বাসটুকু জন্ম দিতে আপ্রাণ চেষ্টা করেছি। নিজের ওপর আস্থা ছিল বলে ভেঙে পড়িনি কখনো, হতাশ হয়নি, থমকে যায়নি। কিন্তু আজ আমি ভেঙে পড়েছি, আস্থা হারিয়েছি। মন থেকে মেনে নিচ্ছি আমি ব্যর্থ। তাই বা আমাকে হারিয়ে দিয়ে তুমি জিতে গেছো। স্ত্রীর জিতে স্বামীর খুশি হওয়া উচিত, তাই না? কিন্তু আমি পারছি না, আমি এখানেও ব্যর্থ। অমিত আমাকে রেখে গাড়িতে উঠে বসলেন। চলে যাওয়ার আগে বললেন, পারলে আমাকে ক্ষমা করে দিও, ভালো থেকো। বাবার বাড়ি রেখে যাওয়ার পর একদম নিভে গেলাম আমি। যোগাযোগ বন্ধ হয়ে গেল আমাদের। বন্দি হয়ে পড়ে থাকলাম নিজের রুমটায়। নাও খাওয়ায় এলো তীব্র অনীহা। বাবা মা কিছু বলার আগে বিরক্তে মুখ ফিরিয়ে নিই। এমন বিতৃষ্ণাময় অবস্থায় তিন্নি ছুটে এলো আমার সাথে দেখা করতে। আমি চোখ তুলে তাকাতে ঝাপটে ধরল আমায়। গভীর স্পর্শে আমার দুর্বল শরীরখানা দুমড়িয়ে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখনো সুস্থ আছি, তোদের মধ্যে বেঁচে আছি। আমি খানিকটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিন্নি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। নাক টেনে টেনে কাঁদল কিছুক্ষণ। আমাকে ছেড়ে পাশে বসলো শান্তভাবে। চোখ মুছল দুহাতে। ওড়না সরিয়ে কাঁধের একপাশ থেকে জামা নামিয়ে বলল, মানুষ যে এত হিংস্র হতে পারে সেদিনই জেনেছিলাম।
তিন্নির ঊর্ধ্ববাহে নখের গভীর চির। সময়ের টানে শুকিয়ে আসলেও দাগ এখনো কালছিটে। আমি ভালো করে পর্যবেক্ষণ করার সময় পেলাম না। তার আগেই গলার সামনের দিক থেকে জামা টেনে নিচে নামালো। বুকের খাজ উন্মুক্ত করে বলল, নরপিচ্ছাস একটা। তিন্নির কণ্ঠস্বরে তীব্র ঘৃণাটুকু উপলব্ধি করার মধ্যেই আমার সর্বাঙ্গের লোমকূপ কণ্টিকার ন্যায় দাঁড়িয়ে গেল। শীতল স্রোত বয়ে চলল রক্তকণিকায়। আমি কতক্ষণ বিমূঢ় হয়ে বললাম, দাঁতগুলো ভেঙে দিসনি? আমার এত শক্তি আছে নাকি? ধস্তাধস্তির মধ্যে আমিও কামড়েছিলাম, নখ ধাবিয়েছিলাম, ঘুষিও দিয়েছিলাম, তবুও পেরে ওঠেনি। একসময় দুর্বল হয়ে পড়ি। ধরে নিলাম আমি শেষ। এই জগতে মাথা উঁচু করে বেঁচে থাকার দিন ফুরিয়েছে। রিঙ্কুর এই ভয়ানক আক্রমণ সহ্য করে বেঁচে থাকলেও আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। এই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেই ফেরেশতার মতো আমায় রক্ষা করলেন অমিত ভাইয়া। দুজনের মধ্যে খুব মারপিট হলো। আমি তার চক্ষু দর্শন করতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। পরে অমিত ভাইয়ের মুখে শুনেছি তার হাতে বেদম মার খেয়ে নাকি রিঙ্কু অজ্ঞান হয়ে গিয়েছিল। তাকে রুমে বন্দি করে আমাকে হোটেলের অন্য রুমে রেখে চিকিৎসা করেছে। ভাইয়া বুদ্ধি করে ডাক্তারকে হোটেলে আনলো বলেই না আমার মান সম্মান বাঁচল। রিঙ্কুকে পুলিশে দিতে চেয়েও দেয়নি একই কারণে। তিন্নির চোখের পানি শুকিয়ে গেছে। মনেই হচ্ছে না একটু আগে মেয়েটায় কেঁদে কেটে আমার কাঁধ ভিজিয়েছে। আমার ভীষণ মায়া হলো। মেয়েটার জামা ঠিক করে দাগগুলো ঢেকে দিয়ে বললাম, এবার বুঝলি তো ছেলেরা কত খারাপ হয়, বিশ্বাস করার যোগ্যই না। তিনি মানানত করতে গিয়ে উঁচু করে ফেলল, গর্বিতভাবে বলল, সবাই খারাপ না, কেউ কেউ বিশ্বাসের যোগ্য হয়। আর সেই যোগ্যতা অমিত ভাইয়ার আছে, প্রমাণ তো আমি নিজে। অমিতের নাম আসতে আমার বুকটা ভার হয়ে আসলো। উত্তপ্ত ও দীপ্ত ছড়ানো দিনের আলোতেই সবকিছু অন্ধকার বোধ হলো। খুব দামি কিছু হারিয়ে ফেলেছি এমন অস্থিরতা ছড়িয়ে পড়ল মন জুড়ে। শ্বশুরবাড়ি কবে যাবি? ভাইয়া নিতে আসবে নিশ্চয়। আমাকে কল দিবি কিন্তু। ধন্যবাদটা ভাইয়াকে সামনাসামনি দিব। অমিতের সাথে যে আমার যোগাযোগ নেই এই কথাটা বলতে পারলাম না। লজ্জায় চুপ করে থাকলাম। মেয়েটাও কিছু ধরতে পারল না। নানান কথার ছলে ভুলে বিদায় নিয়ে ফিরে গেল। অমিত নিতে না আসলেও তার বাবা মা ছুটে এলেন সপ্তাহ পার হতে। বসার রুমে বসে আতিথেয়তা গ্রহণের ধৈর্যটুকু ধরতে পারলেন না। সোজা চলে এলেন আমার রুমে। আমি তখন বিকেলের অলস ঘুমে বিভোর। আমার কপাল ছুঁয়ে পাশে বসলেন গভীর স্নেহে। আমি উঠে বসতে চাইলে তিনি মানা করলেন। সস্নেহে বললেন, আমার উপর রাগ করেছিস? আমি চুপ থাকলে তিনি আবার শুধালেন, আমার ভালোবাসায় কোনো ভুল ছিল? আমার চোখ ভিজে এলো। এত মমতা, এত মায়া, এত স্নেহ, এমন আপনি বোধ কি অন্য কারো মায়ের প্রতিও জাগে? আমি তার মানা অমান্য করে উঠে বসলাম। হালকা জড়িয়ে বললাম, না আম্মা, আপনার কোনো ভুল নেই। মায়েদের ভালোবাসায় কখনো ভুল থাকতে পারে না। তাহলে আমাদের ছেড়ে চলে এসেছিস কেন? আমি উত্তর দিতে পারলাম না। তিনি আমাকে ছাড়িয়ে নিলেন। কপালে চুমু খেয়ে বললেন, অমিতের বাবা বাইরে অপেক্ষা করছেন, তৈরি হই নে মা। মায়ের এই নিখাত কর্তৃত্ব মাখা আদেশটুকু আমি মানতে চেয়েও পারলাম না। দুই হাঁটুর ফাঁকে মুখ গুজে বললাম, ফিরে যান মা। অমিতের বাবা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েন। আমার রুমের দরজার কাছে এসে তাগাদা দেন শাশুড়ি মাকে। তিনি ব্যর্থ বদনে স্বামীর কাছে দাঁড়িয়ে বললেন, চলো, বৌমা তৈরি? ও যাবে না। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার 3 দিন বাদেই অমিতের আপুও পা রাখলেন আমাদের বাড়িতে। আমার রুমে নিশ্চুপ বসে থাকলেন প্রায় ঘণ্টাখানেক। আমার আনা নাস্তা গ্রহণ না করে চেয়ে থাকলেন আমার দিকে নিষ্পলক। পাতাজোড়া ক্লান্ত হয়ে আসলে বললেন, অমিত বলছে না, তুমিও না? তাহলে বুঝবো কি করে তোমাদের মধ্যে কি হয়েছে? সমস্যার ধরতে না পারলে সমাধান আসবে কি করে? তোরা দুতিতে কোনো মাটিতে গড়া বলতো? আপুর কণ্ঠে ভারী রাগ, সমস্যা ধরতে না পারার ভীষণ আক্ষেপ। আমি কিছুটা অবাকই হলাম। ভাইয়ের মনের খবর প্রাণপ্রিয় আপু বুঝতে পারছে না, মুখ খোলাতে পারছে না। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, অমিত একদিন বলেছিল সে তার বন্ধুদের মতো না। ব্যক্তিগত কথা ব্যক্তিগত মানুষদের বলে দেওয়া সেই কেউ কেউ এর দলে নেই। সেটাই প্রমাণ করে ছাড়ল। আমি ইতালি ফিরে যাচ্ছি, ভোরের ফ্লাইট। আপুর গলা আর্দ্র শোনালো, চোখের কোণে কি অশ্রুজল জমেছে? আপু আমার দিক থেকে কোনো কথা না পেয়ে বললেন, আমার ভাইটা ভালো নেই তাই বা, এই দূরত্ব কি এবার মেটানো যায় না? ফিরে চলো। আমি আপুর সামনে থেকে সরে এলাম। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, সাবধানে যাবেন। ইরফান ভাইয়াকে আমার সালাম দিবেন। আমার অপ্রত্যক্ষ মনোভাব বুঝে ফেলেন আপু। চট করে উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বে বললেন, তোমার সৌন্দর্য আমার ভাইয়ের কাছে, পা দুটো কি আর অখুশি করো না? আপু বেরিয়ে যেতে আমি একদৃষ্টে চেয়ে থাকলাম আমার আলতাহীন বিবর্ণ পা দুটোতে। এত কুৎসিত লাগছে কেন?
সত্যি কি আমার সকল সৌন্দর্য কেড়ে নিয়েছে অমিত? ভাবতে ভাবতে আমার গলা বন্ধ হয়ে আসলো, চোখ ঠিকরে জল গড়িয়ে পড়ল, বুকে কাঁপুনি উঠল, সাপ দংশনের মতো জ্বালা শুরু হলো অন্তরে। অভিমানের ভারী পর্দা ছিঁড়ে চাপা স্বরে চিৎকার করলাম, আপন মনে বিড়বিড় করলাম, মন পড়ানোর জন্য কি সবসময় আপনার সামনে থাকতে হবে? দূর থেকে পড়া যায় না? একবার তো চেষ্টা করুন, পড়ে নিন আমার মনের ভাষা। না হলে জানবেন কি করে আমি অন্য কারোর সাথে নয়, আপনার সাথে ফিরে যেতে চাই, আপনার হাত ধরে। কেন আসছেন না? কেন? আপনার আসার অপেক্ষায় থাকতে থাকতে চারপাশটা দুর্বিষহ হয়ে পড়েছে। আমি তো বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটুকু নিতে আগ্রহ পাচ্ছি না। অন্য দিনের মতো আজ খেতে ডাকলেন না আমার মা, বাবাকে খাইয়ে আমার রুমে আসলেন। আমি তখন আলো নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ আমার পাশে শুয়ে বললেন, আমাদের ওপর তোর খুব রাগ তাই না? বাবার ওপর বেশি। মা একটু চুপ থাকলেন, আমার গায়ে দেয়া কাঁথাটা টেনে নিজের গায়ে নিতে নিতে বললেন, তোর বাবার সবচেয়ে অপছন্দ জিনিস কি জানিস? পান খাওয়া। আর তুমি জেনেও মাঝে মধ্যেই খাও। মা বোধহয় হাসলেন। আবছা অন্ধকারে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। একটু সময় পর বলল, এই সব থেকে অপছন্দের পানটা কিন্তু তোর বাবাই আমাকে বানিয়ে দেয়। আমি মায়ের দিকে ঘুরে শুলে বলল, বিশ্বাস হচ্ছে না তো? আর যদি বলি আমাকে পান বানিয়ে দিয়ে নিজেও একটা পান খান, তাহলে তো দেখি জ্ঞান হারাবি। আমি সত্যি সত্যি জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। তন্মধ্যে মা বলল, আর এই কাজটা করে তোর বাবা শাস্তি গ্রহণ করে। শাস্তি? হ্যাঁ, তোদের উপর রাগ করে কিংবা আমার কোনো দোষ পেলে যখন খুব বকে ফেলে, গালি দিয়ে ফেলে, তখন এই শাস্তি গ্রহণ করে। তোরা ঘুম থেকে ওঠার আগেই দাঁত ব্রাশ করে ফেলে চুপি চুপি, তাই তোরা কখনো টের পাস না। মায়ের বলা কথাগুলো অবিশ্বাস্য ঠেকলো আমার কাছে। বিস্ময়ের অতিকে ওঠায় আমার ভাষা হারিয়ে গেল। সে সুযোগে মা বলল, সেদিন তুই সত্যি সত্যি ভুল বুঝেছিস, উনি আমাকে আসলে মারেনি। আমি রান্নাঘরে কাজ করার সময় ওপর থেকে পাতিল এসে পড়েছিল আমার কপালে। তুমি আবার মিথ্যে বলছো মা? একদমই না। তোর বাবা মাকে বকার সময় তুই দেখেছিলি, তার প্রভাবেই তোর মধ্যে অমন চিন্তা এসেছিল, ভুল বুঝিয়েছিল। আমি বিশ্বাস অবিশ্বাসের মধ্যে পড়ে গেলে মা বললেন, তোর বড় আপু শ্বশুরবাড়িতে গায়ে গতরে খুব খাটে আমি জানি। শাশুড়ি কিছু বললে জামাই বাবা প্রতিবাদ করে না, চুপচাপ মেনে নেয়। তার মানে এই নয় যে সে তোর আপুকে ভালোবাসে না। যদি তাই হতো তাহলে মায়ের ইচ্ছা অপূর্ণ রেখে বিদেশে যেত না। সে এইটুকু বুঝেছিল 6টা বছর একা মায়ের পক্ষে সন্তান লালন পালন করা কতটা কষ্টের হবে। তাই বউকে কথা শোনার মধ্যে ফেলেই ওই কষ্ট থেকে দূরে রেখেছে। মায়ের দিক থেকে খাটনি কমাতে না পারলেও নিজ থেকে ঠিকই কমিয়ে দিয়েছে। এগুলো তোমাকে কে বলেছে আপু? মা হালকা শব্দে হাসল, বলল, মায়েদের সব বলতে হয় না, এমনি বুঝতে পারে। আমি যদি ভুল হতাম তাহলে তোর আপু ওই বাড়ি ছেড়ে আসতো। আসেনি, স্বামীর ভালোবাসায় আটকে পড়েছে। এক এক পুরুষের ভালোবাসা এক এক রকম হয় মা, সবাইকে এক কাঠগড়ায় দাঁড়ালে হবে না। সৃষ্টিকর্তা যেমন ওদের গড়ন আলাদা করেছে, তেমন ভালোবাসার ধরনও। ছোট জামাই বাবা রেগে গেলে যেমন গায়ে হাত তুলে, তেমন সূর্য ওঠার আগেই আমাদের বাড়ি ছুটে আসে। কেন আসে? সে তো চাইলে অন্যত্র বিয়ে করতে পারে, কিন্তু করে না, কারণ তার ভালোবাসার প্রকাশটাই অমন। আপু তো বাসে না। মা একটু থমকালো, মুচকি হাসলো বোধহয়। চোখে অন্ধকার সয়ে আশায় মায়ের মুখ আবছা দেখা যাচ্ছে। সে অবস্থায় বলল, তাহলে ডিভোর্স দিচ্ছে না কেন? কেস করছে না কেন? সে তো নিজেই উকিল। আপু যে ল নিয়ে পড়েছে এ কথা যেন আমি ভুলেই গিয়েছিলাম। সত্যি তো, তার যদি এতই সমস্যা হয় তাহলে ক্ষমতার ব্যবহার করছে না কেন? মা ঘুমিয়ে পড়েছে। আমিও চোখ বন্ধ করলাম, সে সময় দরজায় টোকা পড়ল। বাবা চেঁচিয়ে বলছে, মেয়ের রুমে ঘুমাবে ভালো কথা, মশারিটা তো টাঙিয়ে দিয়ে আসবে। কতগুলো দায়িত্বজ্ঞানহীন মানুষ দিয়ে বাড়িটা ভর্তি। আমি হেসে ফেললাম। মাকে ডাকতে গিয়ে থেমে গেলাম। বাবাকে এক নতুন শাস্তি গ্রহণের সুযোগ দিলাম। রাত তখন শেষ প্রায়, ভোরের দীপ্ত ছড়ানোর পূর্বক্ষণ। আমি নির্ঘুম সময় কাটিয়ে সবে ঘুমে আচ্ছন্ন হচ্ছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। হাতিনে দেখে বড় আপু কল দিয়েছে। আমি তন্দ্রা ঘরে ধরলাম। আপু বলল, অমিত এখন কেমন আছে? জানি না। এটা আবার কেমন কথা? ঘুম পাচ্ছে আপু। আমার অসহায় কণ্ঠে আপুর মায়া লাগলো না। বলল, হাত নাড়াতে পারে এখন? আমি বিরক্ত নিয়ে বললাম, হাতের আবার কি হয়েছে? নাড়াতে পারবে না কেন? তার মানে পুরোপুরি সুস্থ? কিন্তু ও তো আমাকে কল দিল না। বলেছিলাম কল দিয়ে জানাতে। আমার ঘুম কেটে গেল। কপাল দলা পাকিয়ে বললাম, সুস্থ মানে কি? উনি কি অসুস্থ নাকি? আমার চেয়েও দ্বিগুণ আশ্চর্য হলো আপু। সে কি, তুই জানিস না? অমিতের না অ্যাক্সিডেন্ট হয়েছে? এই, তুই ওর সাথে নেই?
আমি উত্তর দিতে পারলাম না। এবারে আসার পর আপুর সাথে কথা হয়নি আমার। মা বাবাও সহজে কল দেয় না, ব্যস্ত থাকে তাই। আপু সুযোগ পেয়ে কল দিলে তবেই কথা হয়। সেক্ষেত্রে তার জানার কথাও না, আমি এবারই ছেড়েছি। আপুর সাথে প্রশ্ন উত্তর চালিয়ে জানলাম অমিতের সাথে সপ্তাহখানেক আগে দেখা হয়েছে একটি হাসপাতালে। আপু প্রেগনেন্সির টেস্ট করতে গিয়েছিল সেখানে, আর অমিত গিয়েছিল হাতের ব্যান্ডেজ পরিবর্তন করতে। আপুর সাথে কল কাটার পর আমার বুকের ভেতর হাসপাস শুরু হলো। হাতে পায়ে বল হারানোর জোগাড়। মনকে শান্ত রাখতে পুরো দস্তর চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিলাম। সে ব্যর্থ মনে বিছানায় শুয়ে পড়লাম হাত পা জমিয়ে। জোর করে চোখ বন্ধ করে অমিতকে মাথা থেকে ঝেড়ে ফেলতে গিয়ে কল্পনা করে বসলাম হাতে ব্যান্ডেজওয়ালা এক আঘাতপ্রাপ্ত অমিতকে। এরপরও কি চুপচাপ বসে থাকা যায়? বাবা মাকে না বলে মাঝরাতে বাসা থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুরবাড়িতে পৌঁছে সূর্যের দেখা মিলল আকাশে। উত্তপ্ত ছড়ানোর আগে আমি ঘেমেনে একাকার। শ্বাস নিচ্ছি হা করে, কাঁপছি থরথরে। কম্পিত হাতে কলিং বেল টিপে রোবটের মতো দাঁড়িয়ে থাকলাম। এক হাতে বুকের একপাশে শক্ত চাপে উচ্চগতির হৃস্পন্দন থামানোর বৃথা চেষ্টা করছিলাম। তখনই দরজা খুলে সশরীরের দরজা আগলে দাঁড়ালেন অমিত। তার দিকে ভালো করে তাকানোর সময়টুকু ব্যয় করলাম না। বুকে ঝাঁপিয়ে পড়ে অভিমানের ভারী পর্দা ছিন্ন ভিন্ন করলাম। প্রায় মিনিট সময় পার হওয়ার পর কানের কাছে ফিসফিস করে বললেন, বাবা মা দেখছে। আমি একটুও লজ্জা না পেয়ে বললাম, বিচ্ছেদ দেখতে পারলে মিলনও দেখতে পারবে। তখনই দূর থেকে শাশুড়ি মায়ের গলার স্বর পেলাম, এত বেলা করে মসজিদে গিয়ে কাজ নেই, রুমে নামাজ পড়বে চলো। অমিতের বুকের ধুকপুক শুনতে শুনতে দুজোড়া হেঁটে চলা পায়ের শব্দ পেলাম। মাথা তুলে কপট রাগ নিয়ে বললাম, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে জানাননি কেন? এই এতক্ষণ পর অমিতের হাতের বাঁধন পড়ল আমার পিঠে। দুষ্ট ভঙ্গিতে বললেন, বললি কি এভাবে বুকে এসে পড়তে, তাও আবার শ্বশুর শাশুড়ির সামনে? অমিত আমাকে হালকা বাঁধনে রেখে পায়ে পায়ে রুমের দিকে অগ্রসর হচ্ছে। কবে হলো? যেদিন কলঙ্ক লাগালে। তোমার ইচ্ছে পূরণ করতে মনে হয় অ্যাক্সিডেন্টটা হলো, কিন্তু দুঃখের বিষয় শরীরটা টুকরো টুকরো হয়নি। সেই জন্যই বুঝি আমাকে আনতে যাননি? হ্যাঁ, প্রথম দিকে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না, তাই বাবা মাকে পাঠাচ্ছিলাম। কিন্তু রাগী সাহেব আর মন গলাতে পারল না কেউ। এত যদি ফিরিয়ে আনার ইচ্ছে, সেদিন ফেলে এলেন কেন? তখন তো বুঝতে পারিনি আমি ভুল ছিলাম। কেমন ভুল? অমিত আমাকে বিছানায় বসিয়ে বললেন, আমি ভেবেছিলাম আগে বিশ্বাস অর্জন করব, তারপর ভালোবাসা। আমার এই ভাবনাটা ভুল ছিল। বিশ্বাস থেকে ভালোবাসা নয়, ভালোবাসা থেকে বিশ্বাস তৈরি হয়। যখন বুঝতে পারলাম, তখন আমি রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আসি। অমিতের মুখে রক্তের কথা শুনে আমি ভয়ে কেঁপে উঠলাম। বসা অবস্থায় অমিতকে গভীরভাবে জড়িয়ে ধরলাম। কান্না প্রায় গলায় বললাম, ভালোবাসা এত নিখাদ হলে হয়? একটু জোর থাকা লাগে, একটু শাসনও। আপনি যদি একটু শাসন করতেন, জোর দেখাতেন, তাহলে এতগুলো দিন আমরা আলাদা থাকতাম না। আমি হয়তো এমন খাদযুক্ত ভালোবাসা বাঁচতে পারি না। আমার ভালোবাসা এমন নিখাদি। আমার মায়ের কথা মনে পড়ে গেল, সব পুরুষের ভালোবাসা এক নয়। সৃষ্টিকর্তা যেমন আলাদা গড়ন দিয়েছেন, তেমন আলাদা ভালোবাসারও ধরনও। অমিত যে সবার থেকে আলাদা এই কথাটা বিশ্বাস করিয়েই ছাড়ল। অমিতের হাতের ব্যান্ডেজ খুলে আনলেও নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। সাবধানে না থাকতে বলা হলেও সে সাবধানে থাকতে ভুলে যায়, আর ব্যথায় চোখ মুখ খিচে নেয়। আমি তাকালে হাসার চেষ্টা করলে আমি বুঝে ফেলি রাগ চোখে কতগুলো কথা শুনিয়ে নিই। আজও তেমন হলো। বালিশ টেনে ঠিক করতে গিয়ে ব্যথায় চোখ মুখ খিচে থাকলে আমি চোখ মুখ শক্ত করে তাকিয়ে থেকে বালিশ ঠিক করে দিলাম। সে শুয়ে পড়লে আমিও পাশে শুয়ে পড়লাম। অমিত ঘুমিয়ে পড়লেও আমার ঘুম আসছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করে উঠলাম। অমিতের আপড় দেওয়া সে লাল শাড়ি পরে নিলাম চট করে। আলতা নিয়ে অমিতকে ডাকলাম ধীরে ধীরে। কোনো বিপদ হয়েছে এমন ভাবনায় ভয়ে উঠে বসলেন চটপটে। আমাকে জিজ্ঞেস করতে গিয়ে অবাক হলেন। অমিতের কাছে ফিরে আসার পর শাড়ি পরিনি একদিনও, আজই পরলাম। তিনি বিস্ময়ে কিছু বলতে চাইলে আমি আলতা বাড়িয়ে বললাম, পরিয়ে দিন। অমিত আলতার কৌটো হাতে নিলে আমি পা তুলে বসলাম খাটে। অমিত বেশ উৎসাহ নিয়ে আলতা পরাতে গিয়ে পারছিল না। ডান হাতে ব্যথা থাকায় বাম হাতে পরা ছিল, তাই বাম হাত থেকে ডান হাতে নিতে গেলে আমি বাধা দিলাম। তার হাত চেপে ধরে পায়ে আলতা রাঙাচ্ছিলাম। অমিতের মনোযোগ আমার পায়ে নেই। দৃষ্টি গভীর হয়েছে আমার মুখটায়। তার সে মুগ্ধতায় নেশা ছড়িয়ে দিতে ইচ্ছে হলো আমার। তার নয়নে নয়ন রেখে বললাম, আপনার প্রিয় আলতারাঙা পায়ে চুমু খাবেন না? অমিতের দৃষ্টি একটুও কাঁপল না। আমার চোখে চুম্বকের মতো আটকে রেখে ঠোঁট ছোঁয়ালো আমার পায়ে। তার প্রথম উষ্ণ ছোঁয়ায়
আমি লজ্জা পেলাম। কিশোরী মেয়েদের মতো নীরব কম্পনে ছটফট করলাম। লাল হলো কপল, বন্ধ হলো চোখজোড়া। খুব করে বলতে ইচ্ছে হলো, ভালোবাসার মানুষের প্রথম ছোঁয়ায় প্রতিটি মেয়েই কিশোরী মেয়েদের মতো লজ্জায় উন্মাদ হয়। তার জন্য বয়স কোনো বিষয় না, প্রেমিক প্রেমিকারও কোনো ব্যাপার থাকে না, শুধু ভালোবাসার মতো শ্রেষ্ঠ অনুভূতির প্রয়োজন। পর মুহূর্তেই মনে পড়ল অমিত তো আমার মন পড়ুয়া মানুষ, ঠোঁট কাঁপিয়ে কিছু বলার প্রয়োজন নেই, তার চেনা হয় আজ লজ্জায় কাঁপো। সমাপ্ত।